এ মাটি সবুজ সবুজ ও আকাশ সোনা সোনা এ মাটি সবুজ সবুজ নতুন রঙের ছোঁয়ায় হৃদয় এনেছে আলো জোয়ারে খুশি বাঁধেছে এই আমি যেন পাখি মেলে পাখি না সীমানা সীমা ছেড়ে যাই আকাশ করে থাকে না আমি যেন পাখি মেলে পাখি না সীমানা সীমা ছেড়ে যাই আকাশ করে থাকে না ও সকাল আলো আলো এসেছি ঝলমল নতুন রঙের ছোঁয়ায় হৃদয় এনেছে আলো জোয়ারে খুশি বাঁধেছে মজা দেখছি বল যাই বল দিদি আকাশদের সঙ্গে তোর বিয়ে হয় আমি দারুণ দারুণ খুশি হয়েছি তবে আজকের খুশিটা অন্য কারণে আজ তুই প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছিস কেন আমার মা তার সাথের পুত্রবধূ দেখতে চেয়েছেন ছেলে হিসেবে আমার কি কর্তব্য নয় আমার মায়ের শখ পূরণ? হ্যাঁ কিন্তু আকাশ পরে শুনবো এখন চলো 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 বাজার থেকে না তোমার জন্য শাড়ি শাখা সিঁদুর নোয়া পলা এনেছি এগুলো পরে বেরোতে হবে এসো না আমি আমার এই সোসাইটি ছেড়ে তোমার এই অজপাড়াগায় কিছুতেই যাব না এ তুই কি বলছিস দিদি স্বামীর ঘর করতে যাও প্রতিদিন নারীর পবিত্র কর্তব্য ওই পবিত্র কর্তব্য করতে আমি বাধ্য নই কি বললে তুমি আমার মা তার পুত্রবধূকে বরণ করে ঘরে তুলবেন বলে উন্মুখ হয়ে বসে আছে তুমি তার কথাটা একটু ভাববে না এরকম জেদ করিস না দিদি তোর জামাই বাবুই আমাকে গায়ে নিয়ে যাওয়ার জন্য তো জেদ করছে কেন এই জন্য যে তুমি আমার সঙ্গে আমার বাড়িতে না গেলে আমি আমার মায়ের কাছে গায়ের কাছে লোক সমাজে সম্মান রাখবো কি করে ও তো এই সম্মানটার কথা এতদিন ভাবনি কেন সুযোগ পেলাম কই আমার একমাত্র ছোট বোন রিনি যখন মামার বাড়িতে পড়াশোনা নিয়ে ব্যস্ত আমার মা গিয়েছিলেন তীর্থ ভ্রমণে আমি আমার কলকাতার ফ্ল্যাটে তখন লেখা নিয়ে ব্যস্ত ঠিক সেই সুযোগে তোমার বড়দা সুবীর মুখার্জি জোর করে আমার মায়ের মতামত নেওয়ার সুযোগটুকু পর্যন্ত না দিয়ে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিলেন তীর্থ সেরে ফিরে এসে মা অসুস্থ হয়ে পড়লেন এই দেখো মায়ের লেখা চিঠি দেখো মা চিঠিতে লিখেছেন মা চিঠিতে লিখেছেন খোকা তুই বিয়ে করেছিস শুনে আমি খুব খুশি হয়েছি রে বাবা ওরে আমি যে এখন মৃত্যুসজ্জায় বৌমাকে নিয়ে এসে শেষ দেখাটা দেখে যা বাবা তুমি ওপরে দেখো তুমি ওপরে দেখো আমি পড়তে বা দেখতে পারবো না তোর সন্তানরা কিন্তু ভবিষ্যতে তোর সঙ্গে একই ব্যবহার করবে মনে রাখিস ইম্পসিবল ওই গৃহবধূর মতো আমি রান্নাঘরে রাতুর ঘর কখনো সামলাবো না কেন রে দিদি সব মেয়ে তো হাসি মুখে হেসেল সামলায় সব মেয়ে তো মা হতে চায় আমি চাই না হাসছিস যে বড় আমি অঙ্কে বড় কাঁচারি দিদি ভালো করে অঙ্কটা শিখলে হতো কোন অঙ্ক যে অঙ্কে ভালোকে সাদা করা যায় যে অঙ্কে পাপকে পূর্ণ বলে মানা যায় যে অঙ্কে অপরাধীকে শক্তি বলে সমীহ করা যায় যে অঙ্কে বিষাক্ত সকাল সন্ধ্যেকে জীবন বলে আদিক্ষেতা শোভা পায় সেই অঙ্কটা ভালো করে শিখলে হতো কিন্তু অঙ্কে আমি কাঁচাই রয়ে গেলাম দিদি কাঁচাই রয়ে গেলাম কাঁচাই রয়ে গেলাম কোহেলি তুমি আমার মায়ের লেখা শেষ চিঠিটা না পড়ে এইভাবে মাটিতে ছুঁড়ে ফেলে দিলে ওই মুমূর্ষু মানুষটা আর কটা দিনই বা বাঁচবে বলো ওই মানুষটার মুখে হাসি ফোটাতে অন্তত 7 দিনের জন্য তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো প্লিজ কত 7 দিন ওরে বাবা 7 দিন তো দূর আসতো আমি 7 সেকেন্ডের জন্য তোমার গায়ের মাটিতে পা রাখবো না এত বড় অকৃতজ্ঞ তুমি অকৃতজ্ঞ আমি নই বরং অকৃতজ্ঞ তুমি মনে করে দেখো আকাশ একসময় তুমি তোমার লেখা ছাপানোর জন্য বিভিন্ন পাবলিশার্সের দরজায় দরজায় মাথা ঘুরেছো কেউ তোমার দিকে ফিরে তাকায়নি আমার বড়দা সুবীর মুখার্জি অনুগ্রহ করে তোমার লেখা না ছাপালে
আজ তুমি এত বড় উপন্যাসিক হতে পারতে না? হ্যাঁ, আমি তো অস্বীকার করছি না, কিন্তু তোমাকে বিয়ে করে সেই কৃতজ্ঞতার ঋণ আমি শোধ করেছি। ও তাই বুঝি আমার দাদাকে অপমান করে, আমাদের সোসাইটিকে অপমান করে, জেদ করে আমাকে তোমার গায়ে নিয়ে গিয়ে তোমার মায়ের পায়ে মাথা খুঁটের প্রতিশোধ নিয়ে আমার মাথাটা হেড করতে চাইছো? তুমি ভুল বুঝছো কোয়েলি, আমি আমার মায়ের কাছে, গায়ের সহজ সরল মানুষগুলোর কাছে তোমার মাথা উঁচু করতে চাইছি। এক সেকেন্ড, কাদের কাছে মাথা উঁচু করবো? ওই গিয়া ভূতগুলোর কাছে? গাইডে গিয়েও হাট চিনে ভূতগুলোকে দেখলে আমার মনে হয় যেন একটা মূর্তিমান বিভীষিকা। ওই মূর্তিমান বিভীষিকাদের দয়ার দাক্ষিণ্যে গায়ের ফলানো ফসল খেয়ে আমরা সবাই বেঁচে আছি। ওই মূর্তিমান বিভীষিকাদের মেহনতের মধু খেয়ে তোমার দাদার কোটি কোটি টাকা রমরমা ব্যবসা। শোনো, আমার বাবা আজ বেশ কয়েক বছর নিরুদ্দেশ, তবু আমার মা শাড়ি শাখা সিঁদুর নোয়া পলা পরেন। আমার মায়ের মুখের দিকে তাকিয়ে অন্তত দুদিনের জন্য তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো প্লিজ। রিমাইন্ড ইউ, তুমি ফার্দার আমাকে ওই রিকোয়েস্ট করবে না। আমি একজন লেখক হয়ে, নত জানা হয়ে বলছি। তোমার মতো লেখকরা যারা নিজেকে রূপকথার রাজা বলে জাহির করে, মাইন্ডি তাদের বাকের বাক পাল্টায় শেষমেশ জোটে শূন্য শূন্য আর শূন্য। শোনো কোয়েলি, শোনো, ওটা জীবন নয়, মানুষের জীবন রূপকথা নয় কোয়েলি। শাট আপ বাস্টার্ড। বড় অসহায় আমি তোমাকে ছাড়া, বড় অসহায় আমি তোমাকে ছাড়া, যেও না আমায় ছেড়ে, বড় অসহায় আমি তোমাকে ছাড়া, বড় অসহায় আমি তোমাকে ছাড়া, যেও না আমায় ছেড়ে, হৃদয়ে আশার আলো ভরিয়া দিও না শূন্য করে, যেও না আমায় ছেড়ে। কোয়েলি, শোনো, অন্তত একদিনের জন্য তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো। একদিন না করো না। কোয়েলি, শোনো, আমার কথা শোনো। না, নেভার। কোয়েলি, যদিও তোমার কাছে নেই কোনো অধিকার, তবু তুমি সব কিছু জীবনে আমার। যদিও তোমার কাছে নেই কোনো অধিকার, তবু তুমি সব কিছু জীবনে আমার। কি করে সব ভুলে মাছ পড়ে একা ফেলে, কি করে সব ভুলে মাছ পড়ে একা ফেলে, রেখে যাও এই আধারে, যেও না ছেড়ে, বড় অসহায় আমি তোমাকে ছাড়া, যেও না আমায় ছেড়ে, যেও না আমায় ছেড়ে, যেও না। কাল সকালে মায়ের কাছে কোন মুখে দাঁড়াবো? মা যদি জিজ্ঞাসা করেন, খোকা তুই একা এলে, বৌমা এলো না বুঝি, তখন আমি মাকে কি উত্তর দেবো? আবার চাচা শালা হারামির বাচ্চা, এক কাচ্চা মুরদ নেই, মুখে শুধু টুকরি বাজে শালা। আমার সামনে বলে কিনা তোকে যেমন ভালোবাসি আর বিথিকেও তেমন ভালোবাসি। আবার যাবে শালা যা, তোর অমন ভালোবাসার মুখে লাথি বেশ শালা লাথি, হারামির বাচ্চা। তুমি না মেয়ে মানুষ? তো মেয়ে মানুষের মুখে কিস্তি কেউ মানায় না। ঠিক বলেছেন স্যার, একদম ঠিক বলেছেন। এই সমস্ত নাম সংকীর্তনের হকদার শুধুমাত্র পুরুষ, যারা আমাদের রক্ষাকর্তা। না না, আমি তা বলছি না, আমি বলছি বলা বলির আর কিছু নেই, এখন শুধু দর কষাকষি, তাই তো? শুনুন স্যার, আমার ফ্ল্যাটে গেলে লাগবে 3000, আর যদি কোনো 3 স্টার হোটেলে নিয়ে যেতে চান তাহলে লাগবে 2500, আর যদি গঙ্গার ধারে ভ্রমণ করতে চান তাহলে। কিসব উল্টো পাল্টা কথা বলছো? কি নাম তোমার? আমার নাম মন্দিরা গো মন্দিরা, পেশায় আমি একজন কলগার। হ্যাঁ স্যার, মন্দিরা সবাই
পারে না। চেহারাটা দেখেছেন তো, খরচাপাতি একটু বেশিই লাগবে। শুনুন স্যার, আমার কিন্তু একটা রেট চার্ট আছে। ধরুন কলকাতার বাইরে গেলে লাগবে 5 লাখ টাকা দেবো। 5 লাখ। চাইলে আরো দেবো। আমার মায়ের মুখে হাসি ফোটাতে 1 মাসের জন্য তোমাকে আমার সঙ্গে আমার বাড়িতে যেতে হবে। আমার বাড়ির নাম স্বপ্ননীল। বাহ, স্বপ্নের লালন পালন হয়েছে এই নিড়ে, তারই নাম স্বপ্ননীল। আচ্ছা স্যার, এই নামটা কে রেখেছিল? আমার মা। মা। বাংলার বধূ, বুকে তার মধু, জল লই যাই ঘরে, মা বলিতে প্রাণ করে আঞ্চল, চোখে আসে জল ভরে। মন্দিরা, তুমি আমার মৃত্যু পথযাত্রিনী, মাকে বাঁচাও। বাঁচাবো স্যার, বাঁচাবো। বলুন বলুন, আমায় কি করতে হবে বলুন না। তোমাকে আমার পৌঁছেছে আমার সঙ্গে আমাদের গ্রামে যেতে হবে। আপনি কি করলেন স্যার? একটা নষ্ট মেয়ের স্মৃতিতে আপনি সিঁদুর পরিয়ে দিলাম। এছাড়া আর আমার অন্য কোনো উপায় ছিল না। আমার মায়ের কাছে গায়ের সম্মান আর এই হতভাগ্য লেখক আকাশ ব্যানার্জির মান বাঁচানোর জন্য এই বিশেষ ঘটনাটা ঘটে গেল। লেখক, এর জন্য তুমি আমাকে মার্জনা করো বন্ধু। বন্ধু, তুমি আমাকে বন্ধু বলে ডাকলে? হ্যাঁ, ডাকলাম। কারণ 1 মাসের স্ত্রী হয়ে তুমি আমার যে উপকার করলে, সেই উপকারের ঋণ শোধ করবার জন্য আমৃত্যু তোমার বন্ধু হয়ে থাকার চেষ্টা করবো। বাহ, সুন্দর বলেছো বন্ধু। বন্ধনের প্রতীক, বন্ধনে ধ্বজা বহন করে যে, সেই তো প্রকৃত বন্ধু। আচ্ছা লেখো, তুমি আমাকে অন্য কোনো শব্দ না বলে বন্ধু শব্দটাই বেছে নিলে কেন? এই জন্য যে সম্পর্ক যদি কারোর সঙ্গে অন্যায় অত্যাচার করে, তার সঙ্গে দূরত্ব তৈরি করা গেলেও হাজার চেষ্টাতেও সম্পর্ক মুছিয়ে ফেলা যায় না। একদম। আর বন্ধু যদি ওই একই আচরণ করে, তাহলে সে আর বন্ধু থাকে না। অর্থাৎ বন্ধুত্ব সহজেই মুছে ফেলা যায়। একদম সঠিক। শোনো, আজ থেকে 1 মাসের জন্য তোমার নাম হবে কুহেলি। কুহেলি? হ্যাঁ। আচ্ছা। আমার মা হবে তোমার শাশুড়ি, আমার একমাত্র ছোট বোন রিনি হবে তোমার ননদ। আর হ্যাঁ শোনো, তোমরা কিন্তু 3 ভাই বোন। তোমার বড়দা সুবীর মুখার্জি বিখ্যাত পাবলিশার, আর তোমার ছোট ভাই প্রবীর মুখার্জি ভীষণ ভালো মনের মানুষ। আর আমার বাবা অর্থাৎ তোমার শ্বশুর মশাই আজ বেশ কয়েক বছর হলো নিরুদ্দেশ। সে অনেক কথা পরে বলবো। আরে বাহ, কেষ্ট সালা জানিস, শুধু রামায়ণ মহাভারত পাঠ করলে হবে? গীতা পাঠ করেও শোনাতে হবে। শালা বহুত খাটনি আছে বে, ইয়াদ রাখতে হবে আমার নাম কুহেলি আছে। আরে ইয়াদ চামেলি, প্যারে লালকে বুলা রে, আমার দিলের বিলে লিখে দে বোঝার নাম রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, সে আমার প্যারে লাল রে। আমাকে এভাবে হতাশ করলে না বন্ধু না, আসলে না শালা, মাঝে মধ্যে আমার এরকম একটু হয় জানো। আসলে কি হয়েছে জানো, আমার এখানকার ঠাট্টা না কাটা আছে মাইরি। আমাকে যেই দেখে সেই বলে, ওই দেখ শালা তার কাটা মন্দিরে যাচ্ছে। একটু আগে দেখলি না, ও শালা হরমের বাচ্চা। বাবা সরি বন্ধু, সরি। আরে এই ভুল হবে না, আই প্রমিস ইউ। আচ্ছা, তুমি কতদূর লেখাপড়া করেছো? ওসব কথা এখন থাক, আমাকে আর কি কি করতে হবে তাই বলো। শোনো, তোমাকে আজ রাতে আমার কলকাতার ফ্ল্যাটে গিয়ে থাকতে হবে। থাকবো। আজ রাতের মধ্যে যতদূর সম্ভব ভাষা সত্য করতে হবে। করবো। কোন রকম খিস্তি খেউর বা নোংরা কথা না টালা। আমার বাড়ির আদব কায়দা, আজ রাতের মধ্যেই সব শিখে নেবো। আমার বাড়ির লোকজন আর আশেপাশের লোকজন কেউ যেন না জানতে পারে যে তুমি আমাকে ভাড়া করে নিয়ে গেছো, এটা যেন কেউ না জানতে পারে, তাই তো? একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। আই অ্যাডমিট ইট। ভয় নেই বন্ধু, ভয় নেই। আজ থেকে হলো আমার নবজন্ম, আজ থেকে আমার নতুন পরিচয়। আমি প্রখ্যাত সাহিত্যিক আকাশ ব্যানার্জি সহধর্মিনী কুহেলি ব্যানার্জি।
সাফল্য যে পাপল্য যা পরিণতি হয় তাই হয়েছে উঠতে লেখক আকাশ ব্যানার্জি। কত বড় দুঃসাহস, আমার বোন কোহেলিকে নিয়ে গায়ে ফিরতে চায়, অসুস্থ মা তার বৌমা দেখাতে চায়। ওর মা দিদি কিন্তু কাজটা ঠিক করেনি দাদা। পায়ের চপ্পলটা খুলে যে আকাশের গালে মারেনি সেটা আকাশের চত্ব পুরুষের ভাগ্য। এ তুমি কি বলছো বর্দা? আরে ভাই হ্যাঁ, আমি ঠিক কথাই বলেছি। কোহেলি যা করেছে সঠিক কাজটাই করেছে। বাহ দাদা বাহ, তুমি দিদিকে সাপোর্ট করছো। হ্যাঁ করছি এবং 100 বার করবো। প্লিজ দাদা একবার নিজের বুকে হাত রেখে বলো তো, আকাশ তার আধুনিক উপন্যাসটা পড়ে তুমি আগ্রহ দেখাওনি? হ্যাঁ তাই তো আমি আকাশ ব্যানার্জির উপন্যাসটা ছাপালাম, তবেই এর পেছনে আমার একটা চালাকি ছিল। চালাকি? চালাকি রে ভাই চালাকি। কোহেলির যোগ্য স্বভাব, তাদের সহজে কেউ বিয়ে করতে বলে আমার মনে হয় না। তাই তো আমি আকাশ ব্যানার্জিকে লোক দেখালাম ওর উপন্যাসটা ছাপাবো বলে। উপন্যাস ছাপালাম, আমার ব্যবসা বাড়লো, আর সেই সঙ্গে আমার দক্ষিণে ওই আকাশ ব্যানার্জি সমাজের লেখক হিসেবে স্বীকৃতি পেল। তাহলে জামাই বাবুর অপরাধটা কোথায়? ওর অপরাধ ইদানিং আদর্শ বড্ড বাড়াবাড়ি করছিল রে। যৌন আবেদনমূলক কোনো লেখাই সে লিখবে না, আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে। তুমি কিন্তু একটা কথা ভুলে যাচ্ছ বর্দা, যতই তুমি দিদিকে টোপ করে জামাই বাবুর সাহিত্য সরোবরে চালাকি জাল ফেলবে, ততই মাছের বদলে সেখানে উঠবে দুর্গন্ধযুক্ত পাপ। ওই আকাশের ওরকলাতি করতে তোর লজ্জা করছে না? না করছে না, কারণ যাদের লজ্জা পাওয়া উচিত তারাই যখন দাঁত বের করে হাসে, তখন লজ্জা নিজেই লজ্জা পেয়ে গলায় দড়ি দিয়ে মরে। ও তাই নাকি? শুধু তাই নয় রে দিদি, তোর দুর্ব্যবহারে আকাশ দাস কতটা কষ্ট পেয়েছে তুই জানিস? তো কষ্টের পরিমাণটা কত তুই ভেবে দেখেছিস ভাই? হ্যাঁ রে দিদি, তুই একবারও ভেবে দেখলি না দাদা তোকে ব্যবসার বড়ে করে পাশা খেলা চালটা দিয়েছিল? ওই চালটা দিয়েই তো আমি কিস্তি মাফ করলাম রে ভাই। বিনিময় ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো লক্ষ লক্ষ টাকা, ওই কেউ আকাশকে সিঁড়ি করে। বাহ দাদা বাহ 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 বাহ, আকাশ দা লেখা চাপিয়ে লক্ষ লক্ষ টাকা রোজগার করবে, আবার তাকেই গেও বলে উপহাস করবে। সত্যি কি বিচিত্র দেশের বিচিত্র সব মুখোশধারী উপর তলার মানুষ। মানুষ আমরা তাদের বলি যাদের থাকে মান আর হুঁশ। ওর মাথাটা খারাপ হয়ে গেছে, ওর কথা বাদ দাও। শোনো না, তুমি আমার কথা শোনো, একটা ইম্পর্টেন্ট কথা আছে বর্দা। বলি শোনো না, বলছি আমার না 1050 টাকা লাগবে। ও বর্দা লাফিয়ে ওঠে নাকি, এই মেয়ে করে মাত্র টাকা লাফিয়ে উঠলে হয়? শোনো না, একটা দারুণ ড্রেস দেখেছি ইম্পেরিয়ালে, বিকেলে মিস্টার বাজাজের পার্টি আছে, ওখানে পড়ে যাবো বর্দা। দাদা দাদা তুমি ভুলে যেও না, তুমি কিন্তু সুবীর মুখার্জি, এই শহরের এত বড় একজন বিজনেস ম্যাগনেট, আর আমি না তোমার একমাত্র বোন। বাদ দাও, কিপটেটা করে না। ঠিক আছে যা, তুই আর পাগলামো করতে হবে না, তুই মার্কেটিং এ যা, আমি তোর ফোন পেতে টাকাটা পাঠিয়ে দিচ্ছি, কেমন? তাড়াতাড়ি পাঠিয়ে বর্দা, দেরি করো না, কিনতে যাবো। টাটা। এভাবে জলের মতো টাকা খরচ করলে শেষে কুবেরকে অন্যের কাছে হাত পাততে হয়। তাই তো আমি নিজেকে হালকা করার জন্য ওই শয়তান আকাশ ব্যানার্জির সঙ্গে আমার বোন কোহেলির বিয়ে দিলাম। কিন্তু ও কোহেলি ম্যাডাম হাজবেন্ডের ঘর করতে নারাজ আছে সাহাব, তো বলেন তলব করিয়েছেন কেন? ওই বাঁকিপুরের বস্তিটা খালি করতে হবে, ওখানে আমি একটা কীটনাশক ওষুধ তৈরির কারখানা করব। ও বহুত ঝামেলা আছে সাহেব, ও কাম আমি পারবে না। গঞ্জালেশ, আখ নামিয়ে কথা বল। আপনার भी লাল চোখের ভয় আমি করে না। গঞ্জালেশ, हाँ আমি গঞ্জালেশ, পাঞ্জাবি সেট का लछितपुर जला आदमी है। बहुत हो गया এখনো পরিষ্কার করে বল, ওই বস্তিটা খালি করবি কিনা? नहीं साहब, वो काम আমি করবে না। আর একবার ভাবনা চিন্তা কর, সোচ সমাজকে দিমাগ সাফা কর। গঞ্জালেশ, हाँ আমি গঞ্জালেশ, लेकिन ওখানে আমি ঝুপড়ি ভাঙতে গেলে পাবলিক আমাকে জিন্দা চড়বে না। ও বাত কি একবার সোচিয়েছে? আমার ফ্যামিলি আই মেনশন সালে কথা কি একবার চিন্তা করিয়েছে? আরে আমার পড়ালেখা যারা
22 बरस का लड़की আছে তার কথা কি একবার মগজে নিয়েছেন সব বলেন বলেন আরে মগজ নিয়েছি বলেই তো তোকে আমি হাজার হাজার টাকা দিই সবচেয়ে বড় রুপাইয়া এই বেদবাক্য তোর খোপড়িতে ভালো করে ঢুকিয়ে রাখ। আরে এই বুড়বক টাকা দিয়েই সব কিছু করা যায়। আমি আপনাকে টাকা দিলে আপনি কি পারবেন আপনার ভাই আর বহিনের কলিজায় গোলি করতে? মুর্দাকে আপনি জিন্দা করতে পারবেন? मेरा बहानी फूलटाকে ছিঁড়ে নিয়ে इन काने लगाते पारबे পারবেন না সাহাব পারবেন না। কি ব্যাপার বলতো গঞ্জালেস, এত জ্ঞানের কথা বলছিস, নিজের অন্য কথাকে বেজায় দেখাচ্ছিস, ওটার ইগনোর করছিস। আরে আজ তোর কি হয়েছে বলতো? हमार मुलुक के फोन से खबर मिला हमारे लड़की रोजीना बेरेन पर कैंसर हुआ। আর ক্যান্সার আজকাল কোনো রোগের মধ্যে পড়ে না রে গঞ্জালেস, টাকা থাকলে ওগুলো সব সেরে যায়। ডোন্ট ওয়ারি টাকার দায়িত্ব আমার। হ্যাঁ ও একটা কথা জানিস, অয়ন নামের একটা ছেলে আমার জায়গায় ফলে দোকান করে বসে আছে, বুলডোজার চালিয়ে ওই জায়গাটা খালি করে দে। अभी माफ कीजिए साहब, ई गंजालेस बहुत गंदा काम करिए जी हाथे गंजालेस बांसुरी बजातो সে হাতে রক্ত লাগিয়েছে সাহাব, রক্ত লাগিয়েছে। তাই এখন আমি ও গন্ধা কাম छोड़ के লাইট আই মিন আলো দেখতে চাইছে সাহাব, আলো দেখতে চাইছে। অন্ধকারে যাদের জন্ম তারা আলো দেখতে চাইলেও তাদেরকে আলো ধরা দেবে না রে গঞ্জালেস। আরে कीजिए साहब, আরে মিথ্যে স্বপ্নের জাল না বুনে মেয়ের সুচিকিৎসার জন্য টাকা জোগাড় কর, টাকা। इतना रुपया साहब, এরপরেও যদি ভালো হওয়ার চিন্তা তোর মগজে ঘোরাফেরা করে না, তাহলে তোর মগজ ধোলাই না করে আমি দনা ভরে দেব দানা। ফাগুন মাসে কাঁচা মাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগি বুকটা করে দুষ্টু কোকিল ডাকে রে, মনের বাঁশি বাজে দুষ্টু কোকিল ডাকে রে, মনের বাঁশি বাজে রে। ফাগুন মাসে কাঁচা মাসে গুনগুনিয়ে ভ্রমর প্রেমের লাগি বুকটা করে দুষ্টু কোকিল ডাকে রে। বন্ধু এসব কি বেলে লাপানো হচ্ছে বন্ধু? তুমি বিশ্বাস করো বন্ধু, আমি আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু শালা এতদিনের অভ্যেস তো কিছুতেই চেঞ্জ করতে পারছি না। আগে সবকিছু ভুলে যেতে হবে। ঠিক আছে, ভুলে কি হলো, শাড়িটা নামা। আচ্ছা, ও শাড়ির আঁচলটা মাথায় দাও। আচ্ছা, তুমি দিয়ে দাও। শোনো, কোন রকম খিস্তি খেউর বা নোংরা কথা বলা চলবে না। কোন শালা বলে আমি খিস্তি খেউর করি? আর বাবা শালা কথাটা বলা ভুলে যেতে হবে। 16 হাত বাঁশকে একবারে নামে বন্ধু, ইচ্ছে থাকলেই নামে। হ্যাঁ শোনো, তোমাকে যে তথ্যগুলো মুখস্থ করতে বলেছিলাম সেগুলো সব আমার মাথার মধ্যে কম্পিউটার হার্ড ডিস্কে লোড করে নিয়েছি। শুনবে? শোনো, আমার বাড়ির নাম স্বপ্ননীর, সেখানে থাকেন আমার অসুস্থ শাশুড়ি মা, আর আছে আমার এক মিষ্টি ননদ যার নাম রিনি, আর আমার বাবার বাড়ির তরফ থেকে 2 ভাই, বড় দাদা সুবীর মুখার্জি বিশাল পাবলিশিয়ার, কোটি কোটি টাকার মালিক, একদম ঠিক বলেছো, রাজনৈতিক বড় নেতাও বটে। আর আছে আমার এক বিলিয়ন ছোট্ট ভাই, নাম প্রবীর, ভারী শান্তশিষ্ট ছেলে। বুঝলে কি হলো বলো? হা করে কি দেখছো? আরে সকাল হয়ে গেল, মাকে দেখতে যাবে না? চলো চলো, আমি তো একদম রেডি। হ্যাঁ নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো। আমি না তোমার মাকে একদম ভূমিষ্ঠ হয়ে প্রণাম করব। আরেকটা কথা, তোমার বোন আছে না রিনি, ওকে আমি ঠাকুরজি ঠাকুরজি বলতে পারবো না, আমি কিন্তু ওর নাম ধরেই ডাকি। সে তুমি দেখো। আছে না
আমার ভীষণ আনন্দ হচ্ছে জানো, একটা নতুন জায়গা, নতুন পরিচয়, নতুন মানুষজন, স্বামী শাশুড়ি ননদ শালা, একদম বড় সংসার। কিন্তু কিন্তু ওই কালবৈশাখী ঝড় হাওয়াকে আমার ভীষণ ভয় লাগে। যদি এই পৃথিবীর মানচিত্রটাই বদলে দেয়। এক সময় ভাবি আমরা কোন পথ ধরে হাঁটছি, খেলছি, পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করছি। এ কোন বাতাস আমাদের দেহকে সজীব রাখে? এ কি আমাদের ভারতবর্ষের মাটি না ভারতবর্ষের বাতাস? বলো বন্ধু, বলো বলো, তুমি কি উচ্চশিক্ষিতা? স্কুল কলেজে পড়লেই কি মানুষ প্রকৃত শিক্ষিত হয়? সাহিত্যে যদি তাই হতো, এমনিতে ফার্স্ট ক্লাস পেয়েও কেন একজন যুবতী মেয়েকে কলকালের কাজ করে টাকা রোজগার করতে হয়? বলো বলো বন্ধু, বলো তোমার মনের দুঃখ কষ্ট যন্ত্রণার কথা আমার কাছে খুলে বলো বন্ধু। কিলা অতীতটাকে তো আর ফিরে পাবো না, আমার কথা ছাড়ো তো। আচ্ছা লেখো মানুষের কথা। এই যে পথ চলতি মানুষের সামনে দিন দুপুরে কলেজের ছাত্রী পরীক্ষা দিয়ে ফেরার পথে ধর্ষিত হচ্ছে, নৃশংসভাবে খুন হচ্ছে, প্রকাশ্য রাজপথে মানুষজন দাঁড়িয়ে দেখছে, অথচ বিশ্বাস করো বন্ধু, আমি শুধু লিখে দাগ সারিনি, প্রতিবাদও করেছি, পথে নেমে আন্দোলন করেছি, থানা ঘেরাও করেছি, বিদ্যজনেদের সঙ্গে নিয়ে কলকাতার রাজপথে মোমবাতি মিছিলও করেছি। সাহিত্যে তাই নয়, আজ থেকে 1 বছর আগে সন্দেশখালী নির্যাতিতা মা বোনেদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাদের সান্ত্বনাও দিয়েছি। তাদের চাষের জমি যাতে ফিরে পায় তার জন্য প্রশাসনের কাছে, আদালতের কাছে লিখিত আবেদন করেছি, সুবিচারও পেয়েছি। দোষীকে কয়েদ করে নিরপরাধীকে নিঃশর্ত মুক্তি দিয়েছেন আদালতের মাননীয় বিচারকগণ। তোমার আগুন ছড়ানো লেখা দিয়ে তুমি সমাজের ঘুমিয়ে থাকা মানুষদেরকে জাগিয়ে তোলো। আমি চাই মানব সভ্যতার জঞ্জাল একেবারে চালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে। কিন্তু যন্ত্রণাটা কোথায় জানো বন্ধু? আমি দেশোদ্ধারে মেতেছি আর আমার মাকে উদ্ধার করতে ঘর ছেড়ে পরকে ধরেছি। নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্যকে স্ত্রী সাজিয়ে মায়ের মুখে হাসি ফোটাতে চেয়েছি। কত স্বপ্ন ছিল, কত স্বপ্ন ছিল। আমার মা নববধূকে বরণ করে ঘরে তুলবেন, আমার স্ত্রী মায়ের সেবা করবে, গোধূলির ম্লান আলোয় সান বাঁধানো পুকুর ঘাট থেকে কলসি কাকে জল আনবে নবপরিণীতা বধূ। সন্ধে নামলে পাখিরা যখন তাদের ঘরে ফিরে যাবে, তখন তুলসী মঞ্চে সন্ধ্যা প্রদীপ হাতে আরতি করবে নববধূ। তুমি কি দেখেছো কুয়াশা মাখানো ভোরের খামার? দেখো, তুমি কি দেখেছো চোখের চলে ঢেউ খেলানো ভালোবাসার রামধনু রং? ধানের গোলার পাশে উড়ে এসে বসেছিল দুধ সাদা লক্ষ্মী পেঁচাটি। কোজাগরি পূর্ণিমা চাঁদ এসে শুয়েছিল তোমার পাশে। বিছানা আঁকড়ে শুয়েছিল আগন্তি জ্যোৎস্নার কুচি। অজানা মেঘ নেমে এসেছিল উঠোনে। ওই দেখো ধানের খামার ঘেঁষে চাঁদ ডুবে যাচ্ছে কত দূরে। টিলার উপরে মৌরির বাগান, তুমি কি তার গন্ধ পাচ্ছ না? খোলা জানালা দিয়ে দক্ষিণা বাতাস ভর করে সেই সুগন্ধি আমায় আসতে পিষ্টে জড়িয়ে ধরে কানে কানে বলছে, কই বললে না তো তোমরা কে? আমি খোলা জানালা, তুমি ওই দক্ষিণা বাতাস, আমি নিঝুম তুমি কোজাগরি আমি খোলা জানালা, তুমি ওই দক্ষিণা বাতাস, আমি নিঝুম তুমি কোজাগরি শুধুই চলো তুমি চলো স্বপ্ন মাখা, শুধুই ছবি তুমি চলো
বসো ওখানে বসো। এই থাম তো। এই কোথায় আমার অসুখ? দেখ দেখ আমি বেশ ভালো আছি। তাই? কেন বলতো? কেন? আজ আকাশ প্রথমবার বৌমাকে নিয়ে গ্রামের বাড়ি স্বপ্ন নিয়ে আসছে। আর যদি তোর বাবা থাকতো ছেলে বউ নিয়ে কত আনন্দ করতো। কিন্তু সেই যে 12 বছর আগে মানুষটা নিরুদ্দেশ হয়ে গেল, আর ফিরে এলো না। যা শুরু করেছে না, হার্ট ফেল না করে বসে। কিন্তু ডাক্তারবাবুর কথা মতো চেক করেই আপনাকে ভুলিয়ে রাখতেই হবে। কিন্তু কিন্তু কিভাবে, কি করি কি করি? আইডিয়া! এই যে মোবাইলে গান বাজিয়ে একটা নাচ প্র্যাকটিস করে নেওয়া যাক, তাহলে নিশ্চয়ই মাকে ভুলিয়ে রাখতে পারবো। কি বলে তোমরা? I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fake. বলো বলো বলো, নাচটা কেমন হয়েছে বলো। হ্যাঁ রে, নাচ গানে পড়ে থাকলে হবে? তুই কি এখন সেই ছোট্ট খুকিটি আছিস? আছি তো, ছোটটি আছি বলেই না তোমার এই আঁচলের আড়ালে লুকিয়ে বলি বলছি এত বড় হয়ে গেছে তবু কোলের মধ্যে। আচ্ছা আচ্ছা, দাদা যখন তোমার কোলে শোয় তখন তো তুমি কিচ্ছু বলো না। তুই দাদাকে হিংসে করছিস? আরে আকাশ আমার হীরের টুকরো ছেলে, কত ঠান্ডা। ঠিকই তো, আর আমি তো কাচের টুকরো। ঠান্ডার বদলে গরম লোহা, আগুন যেন ঠিক না বেরাচ্ছে, তাই তো? এই তুই এবার চুপ করবি, নাহলে মার খেয়ে মরবি। কিন্তু মরবই যখন, তাহলে একটা কবিতা বলে মরি। ওই দেখো ভাই চাঁদ। একদম না। আরে নতুন বউয়ের বাড়িতে আসার সময় হয়ে গেছে। বাড়িতে নতুন বউ আসছে, একটু খাতির যত্ন করতে হবে না? আচ্ছা মা, বৌদি বাড়ি এলে তুমি কাকে বেশি ভালোবাসবে? দুজনকে সমান ভালোবাসবো। এখন বলতো আমার বৌমাকে দেখতে কেমন হবে? আমি বলছি শোন, আমার বৌমার রং হবে দুধে আলতায় গোলা লক্ষ্মী প্রতিমা। তাহলে মা ওই গানটা গাই। কোন গানটা রে? এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরটা আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরটা আলো করে। মা ওই আমার আকাশ এসে গেছে। ওই যে দাদা এসে গেছে। কিন্তু पकड़ के चला ममता के आंचल में पला माँ, ओ मेरी माँ, मैं तेरा लाडला। আকাশ আয় বাবা, কাছে আয় বাবা। तेरी पकड़ के चला ममता के आंचल में पला ओ मेरी माँ, मैं तेरा लाडला। माँ, ओ मेरी माँ, मैं तेरा लाडला।
ভালো নেই দাদা, আমি একটু ভালো নেই। কেন রে ধানি লঙ্কা? ভুলে গেছে আমার লক্ষ্মী বোন, আমার সোনা বোন। কেন রে তোর মন খারাপ কেন রে? তুমি এলেই যখন বৌদিকে নিলে না কেন? হ্যাঁ হ্যাঁ রে আকাশ, বৌমা বড় লোকের মেয়ে বলে এই গরিব শাশুড়িকে দেখতে এলো না। মা তুমি অস্থির হইও না, মা তুমি অস্থির হইও না, তোমার বৌমা আমার সঙ্গে এসেছে। সত্যি বলছি। বৌদি আ গয়া है सबने निर्णय हो गया। ওরে তুই এবার একটু থামবি। আরে নতুন বউ বাড়িতে আসছে, একটু মিষ্টি মুখ করাবো তো। তুমি বলবে তারপরে মিষ্টি আনবো, ওই দেখো। ওরে দুষ্টু। এত। সত্যি তুই পারিস বটে। আরে আকাশ, আরে বৌমা কোন? আপনাদের রাস্তা যাচ্ছি রে, আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসছে একটা গাড়িয়ে গাড়িয়ে গিয়ে এই শোনো, ইনি হলেন আমার মা। মা গো। হ্যাঁ হ্যাঁ, প্রণাম করে। ও কথা দিয়ে এসেছিল তোমাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করবে গো মা। ও আকাশ, তুই যে আমাকে একটা লক্ষ্মী প্রতিমা এনে দিলি। আপনি কি ভালো, আপনি কেমন আছেন মা? ভালো আছি মা। আর এ হলো আমার ছোট বোন রিনি। রিনির কথা বলেছিলাম না, এই হলো রিনি। দেখতে গো তুমি। বাবা গো, নাড়িয়ে দিলে তো গালটা। তুমি তো আমার থেকে বেশি মিষ্টি দেখতে বৌদি ভাই। তাই তুমি আমাকে প্রণাম করছো কেন? আমি তো খারাপ মেয়ে। তার মানে মানেটা বুঝতে পারলেন না তো? বুঝতে পারলেন না তো? না। ও না, মস্ত বড় লোকের মেয়ে। ওদের হাতি সালে হাতি থাকতো, ঘোড়া সালে ঘোড়া, দুটোতে জমিদারদের থাকতো। শোনো, ওদের না কোটি কোটি টাকার ব্যবসা। মাথায় একটু গন্ডগোল আছে। তার কাটা তার কাটা। আমার না মাথার তারটা একটু কাটা আছে, আপনি কিছু মনে পাগলি এই, কোথাকার। এই, তুই হাসছিস কেন? তুই হাসছিস কেন? এই শোন, আরে ওদের হাই সোসাইটিতে এইসব ঘোমটা দেওয়ার রীতি বা চলন নেই। তাই বুঝি তুমি মাকে দেখে কলা বইয়ের মতো ঘোমটা তুই এবারে কিছু করবি? চুপ করো, বকে দিয়েছি। এখন আমি আমার লক্ষ্মী প্রতিমাকে সোনা দিয়ে মুখ দেখবো। শোনা। সোনা। আচ্ছা আচ্ছা, এগুলো কি আমার? একদম তো। ও, আর নেবেন না তো? কোনোদিনও না। তাহলে ঠিক আছে দিন। আমার মাকে কেমন লাগছে? কেমন লাগছে? খুব সুন্দর। হ্যাঁ সুন্দর লাগবে না, আমি সুন্দরী। তাই? এবার লক্ষ্মীমন্ত বৌমা হয়ে আমার ঘর সংসার সামলাও মা। এই সংসারের সব খুঁটিনাটি আমি তোমায় শিখিয়ে দেবো। না, এই 1 মাসের জন্য শিখে আর কি হবে? না ছেলে তো আমাকে ওই 1 মাসের জন্য। পরে তুমি কি শেষ পর্যন্ত আমাকে পাগল করে দেবে? এই দাদা, তুই তো রেগে যাচ্ছিস কেন রে? আরে বাবা, ওর বয়সই বাকি, এই সংসারে বোঝে বাকি। খালি মাথা গরম। তার ওপর বৌদি আবার শহরের মেয়ে বলে কথা। বলো মা, না মা মিষ্টি মুখ করাও। দে, দে, দে। এই যে, তোমাদের শুনিয়ে বলছি, তোমরা সবাই বলেছিলে না আমার আকাশ বৌমাকে নিয়ে কোনো দিনও গ্রামের বাড়ি আসবে না। তোমরা সবাই এসো, এসে আমার বৌমাকে আশীর্বাদ করে যাও গো, আশীর্বাদ করে যাও। ও মৃন্ময়ী কাকিমা, ওরে ও আমি গৌরহরি দাদা। সারে সর্বনাশ, এতে সেই গৌরহরি দাদা গো। ও আকাশ, তুই সামলা বাবা, আমি না ওর সাথে বক বক করতে পারবো না। আমার এখনই বুকের মধ্যে কেমন ধরপড় ধরপড় করছে। ও বাবা, চলো, আমি ভেতরে যাই। ভেতরে চলো। মা তো- খবর পেয়ে গেছে বৌদি ভাই, তুমি একটু সামাল দাও কেমন? দাদা 2-4টে কথা বলে ওকে বিদায় কর। আমিও ভেতরে গেলাম কেমন? মাকে লক্ষ্য কর, উনি মাকে কি লক্ষ্য কোনো কর। মহাপুরুষ? আরে তারও ওপরে। ও আচ্ছা 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 আচ্ছা। এই সাবধানে থাকবে। আচ্ছা। এই মাথায় ঘোমটা দিয়ে রাখ। এই গোমটাটা কোথায় গেল? এই, আরে
শোনো, আমাকে আপনি আর কি করবে না, একদমই না। কোন রকম কিস্তি করবা, নোংরা কথা বলা চলবে না। দেন ওগুলো বলে আমি কবেই ছেড়ে দিয়েছি। যদি কোনো উল্টো পাল্টা প্রশ্ন করে ইয়ে করবে। কি করবো? ইয়ে করবে কি? আর ঘোমটার ভেতর থেকে আমার দিকে লক্ষ্য করবে। বেশ বেশ, বেশি অতি পাইতামো করে আমি একদম মির্কি রুকির মতো আটকে রাখবো। আরে তাহলে তো কেচ্ছা কেলেঙ্কারি শেষ থাকবে না। কেন? ও তোমার গায়ে হাত দেবে। আই, আমার গায়ে হাত দেবে কেন? আচ্ছা ও মিনমিন কাকিমা, মায়ের শরীরটা খারাপ দাদা। এই যে আকাশ, এই মঞ্চতল থেকে নামগান ছেড়ে ফেলছিলাম তো দরজার সামনে লোকজনের ভিড়, শাকের বাতি উলুধ্বনি শুনে ভাবলাম এই আকাশের নববধূর আগমন ছাড়া আর অন্য কিছুই না। একদম ঠিক ধরেছে, একদম ঠিক। বাবা বাবা বাবা, খাসা বউ করেছি, ড্রাইভারে একেবারে নাধার হরিণীর মতো সুন্দর প্রতিমা। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। মুখ না দেখেই এই দাদাকে একবার মুখটা দেখিয়ে দাও না। আপনি থামুন তো, তুমি থামো তো। গৌরহরি দাদাকে আমি ঠিক ম্যানেজ করি না। এই যে বৌমা, দাদা আকাশকে একবার আপনি একবার তুমি বলছো কেন? আসলে কি হয়েছে জানেন গৌরহরি দাদা? আমি কি দেখিলাম? আর অনেক কিছু দেখার আগে এখান থেকে কেটে পড়ো দাদা। আমি যাবো আকাশ, কিন্তু আকাশ তোর আর বৌমার বয়সের মধ্যে অনেক তফাৎ দেখছি। ব্যাপারটা কি বলতো? তুই এবার থাম তো, গান্টু কোথাকার। ওরে কে আমাকে কান্ডু বললি? কে কান্ডু বললি? আজ সৌমিত্রদা কে কান্ডু বললো আমাকে? কই কেউ না তো, তুমি ভুল শুনেছো গো দাদা। হ্যাঁ রে আকাশ, নতুন বউ নিয়ে এলি, একটু মিষ্টি মুখ করাবি না? তুমি তো সুগারের রোগী, তুমি মিষ্টি খাবে? ওরে বাবা, বিশ্বে বিশ্বে বিশ্ব খায়। তাড়াতাড়ি মিষ্টিটা নিয়ে আয়, দেরি করিস না, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, যা না রে বাবা। আপনার এই সুন্দর সুঠাম দেহে ওই সুগার নামের শয়তানটা কি করে বাসা বাঁধল দাদা? কাদা, একেবারে কাদা। কার কথা বলছো বউ? মা, আপনি আমাকে বউ বলেই ডাকতে পারেন। কিন্তু আমি যে অক্ষম বৌমা। আপনি কি সক্ষম দাদা? এই শরীরে এই তোমার গা ছুঁয়ে বলছে। গায়ে হাত দেবেন না দাদা। কেন? তোমার গায়ে কি ভরভর্তি বলতে? যদি তাই হয় তাহলে আমার তো মাঝে মধ্যে সাথ চাই ওই ইলেকট্রিক কারেন্টের শক খেতে। তবে ইলেকট্রিকের শক খেয়ে না, মিষ্টি খাও দাদা। দাদা গো, ও না প্রথম এলো, তাই মা ও বোনের মাঙ্গলিক ক্রিয়াকর্ম রয়েছে, ওগুলো সারতে অনেক সময় লাগবে। পরে একদিন এসে কেমন? অনেকে বলছিস যে আকাশ তোরা হলি আমার আপন প্রতিবেশী, সম্পদে ডাকবো দাদা। এখন তুমি এসো কেমন? ঠিক আছে, আমি তাহলে এখন যাই। সুখে থাকো বৌমা, শান্তিতে থাকো, আমি তোমাকে আশীর্বাদ করছি। 11,000 ভোল্টে হাত দেবেন না দাদা, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। না মানে মা, গেলাম গো কাকিমা, তাড়াতাড়ি সুস্থ হয়ে নাও। জয় জয় শ্রী হরি। কেমন আছো গৌর হরি? শঙ্কর মা ও বোনের আসার সময় হয়ে গেছে। সরি সরি, এক্সট্রিমলি সরি। আবার ইংরেজি বলে। যা শালা, তারও বলবো না। আর বাবার শালা কথাটা বলা যাবে না। আমি কিছুই বলবো না, তবে বকে আমাকে। ইরে দাদা, লাইন ক্লিয়ার তো? উমা তাড়াতাড়ি শুরু করো বরণ করা। আরে বাবা করছি, যাক বাবা, আপদটা বিদায় হয়ে গেছে গো মা। আরে নে শাকটা বাজা, এসো মা।
শঙ্কর। আবার আপদটা এলো। নই আমি আপদ, আমি হলাম সাপদ গৌরহরি দাসাধিকারী ডেঞ্জারাস মালে শ্রীহরি। এরা সত্যি ডেঞ্জারাস। মন্ডিত পূর্ণ তীর্থক্ষেত্রে রাধা কৃষ্ণের মিলন মিলন দৃশ্য দেখে আজ আমার দু চোখে আনন্দের বন্যা। এই মহিমা মন্ডিত পূর্ণ তীর্থক্ষেত্র ছেড়ে আমি কোথাও যাব না গো। আমি কোথাও সেরেছে সেরেছে যাব না, যাব না, নীলাকান্ত ছেড়ে যাব না। তোমার কথা ভাবতে গিয়ে চোখের জল মানে, তোমার কথা ভাবতে গিয়ে চোখের জল নদীর ঘাটে বসে একা একা কাঁদছিস কেন? তুই আমাকে স্ত্রী বলে ডাক না লোক ভাতা। এখন 100 টাকা দিয়ে দেখি। দেখে তুই আমাকে তোকে আমি সোনার খনি দেখাবো রে ঢ্যামনা। বসার সময় নেই, এখন 100 টাকা দে। 100 টাকা দেব? কি কাজে যাবি রে বিদুমুখী? আমি বিদুমুখী নই, আমার নাম কৃষ্ণা কুমারী। ওরে তুই কৃষ্ণা কুমারী, আমি কৃষ্ণ কুমার। এই শুশুনি লাগছে রে। কি কাজে যাবি বললি না তো? ভোটের কাজে যাবো রে, রসের লাগল। ভোটের এখন অনেক দেরি আছে রে। শোন, ভোটে কাকে প্রচার করবি? সুবীর মুখার্জির হয়ে টোটোতে করে প্রচার করব। রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে নাচ গান করবো রে ঢ্যাম। ওই ছেলে লোকটা ভেদি ভোটে প্রচার করবে? তা কি করবো রে দামড়া নেড়ু? আমাকে 50,000 টাকা দেবে বলেছে। ও তোকে 1 টাকাও দেবে না। 2 নম্বরই কারবার কোটি 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 টাকা ভাবে একটা সাদাম পয়সা তোকে ঠেকাবে না। দেখে নিস তুই। ও দাদা, সত্যি বলছো তো? একেবারে 100% সত্যি বলছি। ও সালা মেয়ে চালানের ব্যবসা আছে, আরো আছে রেশনের চাল কম তেল চিনি কালো বাজারে পাচার করে। ও সালার বোমা বানানোর কারখানা আছে। সবচেয়ে বড় কথা হলো শেখ সাত্তারের সঙ্গে ওর যোগ সাজস আছে। দাদা, আরে সত্যি বলছো তো? একেবারে সত্যি বলছি রে কৃষ্ণা কুমারী। কৃষ্ণা কুমারী, আমার কাছে আয়। তুই অক্ষম আর আমি অক্ষম। তুই যদি আমাকে একটু হেল্প করিস তাহলে আমি নির্দলের হয়ে ভোটে দাঁড়িয়ে যাবো রে। অক্ষমে অক্ষমে রাজ্যটা কি বলো ধুমশন না গো? এই কৃষ্ণ কুমারী, বলো বলো কথা শুনে না আমার যে আকাশে উঠতে ইচ্ছে করছে রে। মা তাই? তাহলে তো ডান্ডা টুডুং টুডুং। ডান্ডা টুডুং টুডুং টুডুং।
লতা কোথায় গেলে? ও এভাবে কি পারা যায়? 24টা ঘন্টা ফল দোকানে বসে ফল বিক্রি করে যে কি ঝগমারি, যে ফলের দোকান করেছে সে ছাড়া কেউ বুঝতে পারবে না। আমি একা কতদিক সামাল দেব? লতা, লতু, ও আমার লতা রানী, দেখান একবার বদন খানি। ছানের মতন যাচ্ছ কেন? কি বললে? আমি না তো কি ভার অকর্মা ঠেকি তা বইয়ের উপরে এবারে হামলে পড়ছো কেন? তোতলা বিবাস দোকানি। আচ্ছা লতা, তুমি আমাকে তোতলা বলো কেন? যা বাবা, এই কানা বেগুনকে তাহলে আমি কি বলবো? কি বললে? আমি কানা বেগুন? তা তো বলবেই। এই যে আমি একটু বাড়িতে জিরুতে এসেছি, তুমি তো পারো একটু দোকানে গিয়ে বসতে, আর তুমি দোকানে গিয়ে বসলে না। খরিদ্দার আমার এই শরীরটা দেখবে, মাল আর বিক্রি হবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটি মিটি হাসতে হাসতে ফলগুলো চটকে মটকে বিদায় নেবে, তখন এই সুখ পাখিটা পুরুত করে উড়ে যাবে। দেখো লতা, আমাদের দোকানটা যেভাবে রমিয়ে চলছে, ভেবেছিলাম তোমাকে একটু এসপি দাসে বেরিয়ে নিয়ে আসবো, কিন্তু তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করছো যে। আমার পোড়া কপাল অকর্মা ঢেকি তোতলা বিপা স্বামী সেনাকে আমাকে বলছে দেশ বিদেশে বেড়াতে নিয়ে যাবে। তুমি আমাকে ভেঙালেও আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি। এই নে, আপেলটা খেয়ে নে। এটা না ওই কাশ্মীরি আপেল। আজকের বিক্রি বাজারটা দে শোন না বল না আমাকে আপেলটা খাইয়ে তাহলে এখানে এসে একটু তোর তোতলামিটা বন্ধ কর, তা না হলে কিন্তু আমি এই আপেলটা খাবো না। আসলে ব্যাপারটা কি হয়েছে জানিস, তোর এই দেহটা মানে তোর এই শরীরটা আমার সামনে না, আমার মাথার মধ্যে বিদ্যুতে ঝটকা লাগে, আর তোতলামিটা বেড়ে যায়। আমার গুলু গুলু সোনা মনে করে না মনের জোরে নে, জড়িয়ে ধরে আমাকে আদর কর, দেখবি তোর তোতলামি আর থাকবে না। বাবা, তোর হাত দুটো কি নরম তুলতুলে, আর আমার ভয় করছে না। এখন আমার ফোন করলো, উচিকে ইচ্ছে করছে। তোর হাত দুটো না যারা পদ্মের মধু মাখানো, আমার না ওই ভোমরা হতে ইচ্ছে করছে গো। সেটা পূরণ করো গো। তুমি যদি পদ্মে তুমি হতে যদি পদ্মে তুমি যদি আমি দোকানটা বন্ধ করে দিয়ে আসি। শিক্ষিত বেকার হয়ে থাকার যন্ত্রণাটা ও হারে হারে বোঝে। অভাব নামের জন্তুটা ওর ভালোবাসাকে বাঁচতে দেয় না, অহরহ ওকে কুচিয়ে মারে, ওকে কুচিয়ে মারে। ওকে আমি খুঁজিয়ে ধকতে মারবো, ওর গোটা পরিবারটাকে আমি ধুলি সাত করে দেবো। আমার ভেতরের চেহারাটা ওরা জানে না, মাথায় আমার আগুন জ্বলছে। আমার গেঁদি ভাই আকাশের বউকে শাক বাজিয়ে উলুধ্বনি দিয়ে আমার মিনমিকা কিংবা ঘটা করে ঘরে তুললো। কি দাদা, আপনার কথা শুনে যে হিংসে একেবারে আমার গা জ্বলে যাচ্ছে। মিনমিকা কি বলি বারণ তো আমি কিছুতেই সহ্য করবো না। ওই ঝামলাটা নির্দোষ হয়ে যাও, বাপটা খুব সম্ভবত বেঁচে নেই, অথচ মিনমিকা কিংবা এখনো ঘটা করে হাতে শাঁকা পরে, লাল পাড় ছাপা শাড়ি পরে, কপালে এত বড় সিঁদুরের টিপ পরে, একটা বছর কয়েক আগে আত পেট খেয়ে কেরোসিনের কুপি জ্বালিয়ে আকাশটা সারা রাত ধরে বই লিখত। ওই তো মুড়ি মুড়কির মতন বিক্রি হচ্ছে। আকাশ অনেক টাকার মালিক দাদা। ওই টাকায় আমি আগুন ধরিয়ে দেবো, দরকার হলে ওটাকে আমি কুকুরের মতো গুলি করে বলবো। মাথাটা আপনি ঠান্ডা করুন দাদা। মাথা আমার কোনোদিন ঠান্ডা হবে না রে। হবে না মানে করতেই হবে। আপনি একটা বিয়ে করুন দাদা। ওরে বিয়ে কই আমাকে করবে বিয়ে? আমি যে একটা অক্ষ বিয়ে। লজ্জা কি লজ্জা। কেমন আছো শ্রীহরি?
ভালোই আছে এই গৌর হরি। আমি এখন ভেতরে যাচ্ছি দাদা। আপনার ভাই এসে পড়বে, ছাড়ো। তুমি খিল 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 করে হাসবে তাই? শ্রীকৃষ্ণের বাণী রুচুক না রুচুক খাও তুমি গীতা, আর বোঝো না বোঝো পড়ো তুমি গীতা। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, গীতায় শ্রীকৃষ্ণ কি বলেছেন? গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, গীতায় শ্রীকৃষ্ণ কি বলেছেন দাদা? গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, গীতায় শ্রীকৃষ্ণ কি বলেছেন বলুন না দাদা। কিছুই বলেননি। কিছুই যখন বলেননি তখন আপনার ভাইয়ের খাবার বানাতে আমি রান্নাঘরে চললাম দাদা। যতই যাও তুমি রান্নাঘরে আসবে, তুমি ফিরে ফিরে গৌরহরিকে না থাকে তুমি কিছুতেই থাকতেই পারবে না। যেমন আমি এখন ওই আকাশের বহুটাকে দেখার পর থেকে বাদরের গলায় কিনা মুক্ত মালা না, আমি সহ্য করব না। আমিও বই লিখব। আকাশ যখন বই লিখতে পারে তখন আমিও বই লিখব। এই ছড়াটা লিখে আমার হাতে খড়ি হয়েছিল। এবার আমি লিখব উপন্যাস, তারপর নেব আমি সন্ন্যাস। বাবা বাবা ছন্দের কি সুন্দর আমি সন্ন্যাস উপন্যাস। এবার আমি লিখব উপন্যাস। ভুল করে ওপরে যাবেন না দাদা, কারণ আকাশকে যেটা মানায় আপনাকে সেটা মানায় না। আমার বিরুদ্ধাচরণের ফল কি জানিস তো দাদা? তাড়িয়ে দেবো, ঘাট ধাক্কা দিয়ে বাড়ির চোখে তাড়িয়ে দেবো। ঘর ভাড়া তো আমি একটা পয়সাও পাই না। মিথ্যে কথা বলবেন না দাদা, মিথ্যে কথা। লতা একবার বাইরে এসো তো। তোরা কুপকা চালি কর, আর আমি ততক্ষণে নাম সংকীর্তনটা সেরে আসি। এই যে লতা, বলো কি বলবে, তাড়াতাড়ি বলো। গ্যাসে ভাত বসানো আছে, উলয় যাক ভাত। তাহলে কি পিন্ডিটা গিলবে? আর আগে বলো দাদার ওর ভাড়ার টাকা দাওনি কেন? আমি দিতে চেয়েছি, উনি নেননি। তুমি বা এত লাভালাভি করছো কেন? ওইভাবেই থাকো। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তাওর হাঁটু জল থাকে। আরে পার হয়ে যাই গরু পার হয় খালি, তুই ধান উঁচু তর ঢালু তর পারি। চিক 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 করে বলি কোথাও নেই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কি রে ছড়া কাটা শুনে হা হয়ে গেলি তো, হাঁটা বন্ধ কর। এবার বল দেখি ছড়াটা তোর কেমন লেগেছে? ওটা তো রবি ঠাকুরের লেখা। একটা আকাট মূর্খ, যিনি রবি তিনি গৌরহরি। নয় হ্যাঁ হরি জয় জয় শ্রী হরি। কেমন আছো গৌর হরি? কালী কৈবল্য দায়িনী মা মাগো জয় জগন্নাথ বম শঙ্কর। বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। সারা কাফে এরে বাদ। দেখো, দেখে শেখো কেমন ঠাকুর দেবতার প্রতি কেমন ভক্তি। দেখো উনি তো চোখের সামনে দেব দেবী ছাড়া কিছুই দেখেন না। দেখেন দেব দেবী ছাড়া আর একটা জিনিস খুব ভালো করে দেখেন। কি গো? ওই যে লোভাতুর চোখে তোমার এই শরীরটা দেখে। মুরুজ। আচ্ছা লতা,
আমি কি তোর কাছে এতটাই খারাপ? খারাপই তো। তোর তোতলামিটা বন্ধ কর, মনের জোরে নে জড়িয়ে ধরে আমাকে আদর কর, দেখবি তোর তোতলামি আর ঘাড়ে চেপে বসবে না। বলছি खुशी का रंग मसाल बंद करिए। अभी सुबीर मुखर्जी साहब আপনাকে তলব করিয়েছেন। কেন? আপনি নিজস্ব সুবীর মুখার্জি সাহেবের ল্যান্ড প্রপার্টি পরে পার্মানেंट हाउस বানিয়ে দোকান করিয়েছেন উইদাউট परमिशन। अब चलिए मेरा साहब। পরে যাব। ए बाबू समझ के बातचीत करिए। आप मुझे पहचान नहीं तो बताइए क्यों मुखर्जी साहब का लैंड पर पक्का घोर বানিয়েছে। এই তোমার সাহস তো কম নয়, তুমি একজন অবাঙালি হয়ে একজন বাঙালিকে চোখে রাখাচ্ছ। মনে রেখো এটা সোনার বাংলা। ये गुंजालिस के अपनी बांग्लादेश दिखावे ना साहब। ये जो दोनों हाथ, ये हाथ का अंगली है ना, हमारे मुल्लू के अंगली देकर हमें बांसुरी बजाता, पब्लिक फंक्शन भी करता। एक समय ये बांग्ला ऐसे दोनों हाथ देकर वो बड़ा बड़ा लीडरদের উড়ারে মিটিং মিছিলে বোমা চার্জ করতা। এখন আমি ও পার্টির বড় লিডার সুবীর মুখার্জি সাহেবের আন্ডারে মানুষ খুন করে নকরি করে। অঞ্জলি তো কই দেখা করকে আমার সাথে চলিয়ে বাবু। আমি যাব না। বাবুজি না 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 গঞ্জালিস, তুমি এখন যাও, ওপরে গিয়ে মুখার্জি সাহেবের সঙ্গে দেখা করে আসবে। লতা চুপ, কোনো কথা বলবে না। এ বিবিজি আপনার হাজবেন্ডকে समझाন, ওনার বেরেনের স্ক্রু ঢিলা আছে, টাইট না দিলে অ্যাক্সিডেন্ট भी হতে পারে। হ্যাঁ তুমি আমাকে ভয় দেখাবার চেষ্টা করো না গঞ্জালেশ। পারবে পারবে তুমি ওদের সাথে লড়াই করতে। আরে মরতে তো পারবো। উপরন্ত তোকে ডাকছে রে বাবু। গঞ্জালেশ কি কে बच्चा है ये राधा का साथ लड़ाई करते चाह। না 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 গঞ্জালিস, ও লড়াই করবে না। কান খুলকে শুনলে গঞ্জালেশ, প্রজাদের হাত যখন মাটির দিকে থাকে তখন রাজার মাথাটা থাকে ওই আকাশের দিকে, আর প্রজাদের হাত যখন আকাশের দিকে থাকে তখন রাজার মাথাটা ধুইয়ে পড়ে মাটির দিকে। সুতরাং রাজারও রাজা আছে। এ বিবিজি আপনার হাজবেন্ড তো ও প্রজাপতি ধরা জাল নিয়ে লায়ন এমন সিংহকে ধরতে চায়। এক গিদ্ধার গায়িকা ও গাদ্ধার পিঠে চড়ে হায়না শিকার করা চায় না, গরম জলে কখনো ঘোর পড়ে না। আরে তুই তো বহুত পড়ালেখা জানা ভাদ্দার আদমি আছিস। ও বাঙালি জাতির কথা বলছিলি না? अरे बंगाली जाति जाके एक बार सिर पर चुराए ताके भगवान बनाए भगवान, और जाके पाए तोलार पापोस बनाते चाहे ना ताके बंदर बनाए बंदर। बीबी আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ওকে বুঝিয়ে রাজি করাবই। রাজি হওয়ার আগে আমি আমার মৃত্যুকে বেছে নেব। যদি মরবে তাহলে কেন তুমি আমাকে বিয়ে করেছিলে? লতা, এছাড়া আমার অন্য কোনো পথ খোলা নেই। আমাকে সুখী করতে তোমাকে বাঁচতেই হবে। কেন তুমি বুঝতে চাইছো না যে কখনো অসম লড়াই করা যায় না? सच बात বলিয়েছেন বিবিজি। এ ওয়ন বাবু, ও জলে বাস করে কখনো কুমহিরের সাথে লড়াই করা যায় না। किसी को मालूम नहीं वो ऊपरवाला मर्जी होले আপনারও বিয়ে পাস সার্টিফিকেট মুখার্জি সাহেবের মেহেরবানিতে আপনাদের अंधार জীবনে ভোরের সূর্য आई मीन মর্নিং সান হোক আর আলো জ্বালাতে भी পারে। না না না, কোহেলি কখনো হাঁটতে শেখেনি। সোনার চামচ মুখে দিয়ে জন্মেছি, কলকাতার হাওয়ায় কলকাতার কালচারে বড় হয়েছি। ওই এতো গায়ে পড়ে থাকার জন্য আমার জন্ম হয়নি। আসলে আসলে কি জানেন তো, ওই আকাশ নামে জানোয়ারটাকে না বিয়ে করাই আমার ভুল হয়েছিল। ওকে ডিভোর্স করে আমি আবার আমার কুমারী জীবনে ফিরে যাব। আরে আরে কি হলো অনির্বাণ, তোমার লেখাটা কত দূর আমাকে একটু পড়ে শোনাও।
শ্রাবন্তীর কপালে, ঠোঁটে চিবুকে, কাঁধে অবিশ্রান্ত চুমু দিচ্ছিল সৈকত। সৈকত এখন এক অস্থির ঘাস ফড়িং। শ্রাবন্তীর ঠোঁট বেয়ে গ্রীবা, গ্রীবা পেরিয়ে ধবল জ্যোৎস্নার মাঠে মুখ রাখলো সে। তারপর বক্র আলপথ পেরিয়ে ফুলের দুটি স্তবকে পৌঁছলো। বৃন্দের ঠোঁট রাখতেই কেঁপে উঠলো শ্রাবন্তী। ঝড় থামতেই শ্রাবন্তী তার নগ্ন শরীর চাদরে ঢেকে হাসলো। কেমন লাগলো স্বর্গসুখ প্রথমবার? আরে আরে তুমি থামলে কেন? তারপর কি লিখেছো পড়ো। আপাতত এই পর্যন্ত লেখা হয়েছে। তাড়াতাড়ি লেখাটা শেষ করো অনির্বাণ, আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। বলতে কিন্তু কোনো দ্বিধা নেই, আধুনিক সাহিত্যের গান আকাশের চেয়ে তোমার অনেক অনেক বেশি। আমার এই অস্থির মন তোমাকে আপন করে পেতে চাইছে অনির্বাণ। আমি স্বপ্ন দেখছি না তো মিসেস ব্যানার্জি? না না, মিসেস ব্যানার্জি নয়, আমি মিস মুখার্জি। তোমার দাদা চাইছেন এই সব অশ্লীল লেখা পাবলিশ করে সমগ্র যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিয়ে তাদেরকে সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতাটাকে চিরতরে স্তব্ধ করে দিতে। তোমার হলোটা কি? কিন্তু আকাশ ব্যানার্জির লেখা এই অশ্লীলতার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আই স্যালুট হিম। আমি তাকে অভিনন্দন জানাই। দাদা তোমার পেছনে লেখার জন্য লক্ষ লক্ষ টাকা ঢালছে, যাতে তোমার অশ্লীল লেখার মধ্যে দিয়ে ওই জানোয়ারটার মুখে চুনকালি মাখানো যায়। আর তুমি কি না ওই অসভ্যলোকটার গুণকীর্তন করছো? ম্যাডাম, আধারেও গুড় মিষ্টি লাগে। মিথ্যের চাদর মুড়ি দিয়ে সত্যকে কোনোদিন ঢেকে রাখা যায় না। যেমন শাক দিয়ে মাছ ঢাকা গেলেও তার গন্ধ ঢেকে রাখা যায় না। তোমার এইসব পচা গানের বলে আড়ানোর জন্য তোমার টাকা দেওয়া হয়? ও ইয়েস, আমি বিস্মিত হয়েছিলাম ম্যাডাম, এ জগতের টাকাই সব। কিন্তু একটা হিসেব আমি কিছুতে মেলাতে পারছি না ম্যাডাম। মিস্টার মুখার্জি যে সিঁড়ি ব্যবহার করে টাকার পাহাড়ে উঠলেন, সেই সিঁড়িটা তিনি ভেঙে দিতে চাইছেন কেন? কি এমন ঘটনা ঘটলো ম্যাডাম? প্লিজ প্লিজ ম্যাডাম প্লিজ। ওই জানোয়ারটা লেখায় এমন কিছু মশলা ছিল যেটা আমার দাদার এমএলএ হওয়ার বিরুদ্ধে ভীষণ অন্তরায় হয়ে দাঁড়াতো। ও মাই গড! যেমন ওই উপন্যাসে একাধিক উড়ালপুল ভেঙে পড়া দায় প্রশাসনের উপর চাপিয়েছিল ওই জানোয়ারটা। ভূগর্ভ রেলপথে ধস নামার কি কারণ, কি বা খাড়াইয়ের জন্য দায়, কার মদতিতা হয়েছিল, ভাষার ছাটা দিয়ে জনমনোরঞ্জনের পাকাপাকি ব্যবস্থা করেছিল ওই ব্যানার্জি বাদেবীর কুকুরটা। শুধু আকাশ ব্যানার্জিকে দোষ দিচ্ছেন কেন ম্যাডাম? খবরের কাগজে তো নিত্য নৈমিত্তিক দুর্নীতির খবর ছাপা হচ্ছে। কিভাবে মন্ত্রীরা তোলাবাজি করছে, কিভাবে আমলাদের চেলাচামুন্ডারা কৌশল করে বিরোধী দলের ঘর ছাড়াদের ঘরে ফিরতে দিচ্ছে না, এই সব ঘটনা তো আম জনতার মনের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে ম্যাডাম। আর ওই আগুনেই তুমি পরোক্ষে ঘি ঢেলে আগুনকে দাবা নল করে তুলতে চাইছো, তাই তো? সরি আই এম সো সরি ম্যাডাম। আর আমি আগুনকে বাড়তে দেব না। এবার আমি ট্র্যাক চেঞ্জ করে ওই লেখার মধ্যে মানে শ্রাবন্তী আর সৈকতের সজ্জা দৃশ্যে। ও শিওর জানো অনির্বাণ, তুমি যে লেখাটা পড়ে শোনালে, আমার মনে হচ্ছিল তুমি সৈকত আর আমি শ্রাবন্তী। আমরা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি। দাও সৈকত, আমাকে সুখের স্বর্গে পৌঁছে দাও। এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা জীবন। এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা জীবন। কবে হবে মধুর মিলন, এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা জীবন। মিস্টার অনির্বাণ চৌধুরী, অশ্লীল সাহিত্য রচনায় আপনি
সিদ্ধহস্ত আমি জানতাম, তবে এটা আমার অজানা ছিল যে নোংরামিতে আপনি একজন সফল গোল্ড মেডেলিস্ট। তোর এই কথাগুলো দাদার কানে গেলে তোর অবস্থাটা কি হবে একবার আজ করতে পেরেছিস? মুখার্জি ম্যানশন থেকে একেবারে বোল্ড আউট হয়ে যাবে, বোল্ড আউট। আর আপনাদের অশ্লীল সাহিত্য লেখায় জোয়ার দেখা দেবে, এই তো। ও ইয়েস, তাসলিমা নাসরিনের লজ্জা উপন্যাস গোটা বিশ্বকে তোলপাড় করে দিয়েছে, কোটি কোটি টাকা ব্যবসা করেছে। তারপর ওই যে তাসলিমা নাসরিনের আমার মেয়েবেলা, ও ফ্যান্টাস্টিক, যেন মনে হচ্ছিল আমার বয়স 16। বলো বলো সুইট 16 বলো, উই উইল মিট अगेन, আবার আমাদের দেখা হবে। বাই বাই সুইট ডার্লিং। তোর এই হাসিটা হাসি নয় রে দিদি, তুই ভুল পথে চলেছিস। আমি তোর পায়ে ধরে বলছি, তুই জামাই বাবুর কাছে ফিরে চল। না, নেভার। লাইলা মজনুর কথা একবার ভেবে দেখ। আমি ভাবতে চাই না। একবার স্মরণ করে দেখ মৃত সত্যবানকে কেমন করে বাঁচিয়েছিলেন সতী সাবিত্রী। আমি স্মরণ করব না। স্মৃতির দরজা উন্মুক্ত করে অনুভব কর বেহুলার সুখ দুঃখের কাহিনী। তুই চুপ কর দিদি। দাদার হাতের খেলার পুতুল না হই অভিমান ভুলে তুই আমার সঙ্গে চল দিদি, তুই আমার সঙ্গে চল। ওই জানোয়ার আকাশ ব্যানার্জির সঙ্গে আমি আর কোনো সম্পর্ক রাখবো না দিদি। আমি আমার টাইটেল চেঞ্জ করে নিয়েছি। না দিদি না, তুই ভুল করছিস। আমি আবার বলছি তুই জামাই বাবুর কাছে ফিরে চল। পর্দারে কত উচ্চারণ গেলে তোর গালে একটা চড় বসিয়ে দেবো জানো। যত ইচ্ছে তুই আমায় বল, কিন্তু অনির্বাণ চৌধুরী আর বর্দার ঘেরা টোপ থেকে তুই বেরিয়ে আয় দিদি, তুই বেরিয়ে আয়। বেরিয়ে যাবি তুই? দাদা তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি রে, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই বোনকে দাদার বিরুদ্ধে খেপে তুলছিস। খেপে তুলছো তুমি? ছি দাদা ছি, দিদিকে নিয়ে তুমি জঘন্য খেলায় মাতলে। খেলা তো হবেই, আর সেই খেলার শেষ বাঁশিটা যদি শুনতে না চাস তাহলে তো নিজের কাব্যের ঝাঁপিটা বন্ধ করে মাথা নিচু করে এখান থেকে বেরিয়ে যা। যদি না যাই তাহলে তোর নামের আগে আমি একটা চন্দ্রবিন্দু বসিয়ে দেবো এই বুলেটের সাহায্যে। যে মানুষটা একমাত্র বোনের ঘর ভেঙে দিতে চায়, একমাত্র ভাইয়ের ললাটে বুলেটের চিহ্ন এঁকে দিতে চায়, অশ্লীল সাহিত্য প্রকাশ করে যুবক যুবতীদের নোংরা নর্দমার পথ চিনিয়ে দিতে চায়, সেই মানুষটা এলাকার এমএলএ হয়ে দেশের সেবা করবে না, বরং দেশটাকে বিদেশের কাছে বিক্রি করে দেবে। বিক্রি। এসব তুই কি বলছিস ভাই? বলিস না বলিস না, চুপ কর। আমি যদি চুপ করে থাকি তাহলে কি করে সহ্য করব তোর ব্যভিচার, অনির্বাণ চৌধুরীর অশ্লীলতা আর আমার মহামান্য দাদার নোংরা খেলা? ভয় নেই, ভয় নেই প্রবীর। তোমার দাদা মিস্টার মুখার্জি তোমাকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চাইলেও তুমি পেয়ে গেছো আলোর ঠিকানা। জামাই বাবু, একটা পাতি লেখক যাকে ডাস্টবিন ছাড়া অন্য কিছুই ভাবা যায় না, সে কিনা নিজেকে আলোর দিশারি মনে করেছে। হাউ ফানি! আমাকে পাতি লেখক বলে নিজেকে ধন্য মনে করে যদি আনন্দ পেতে চান আমি বাদ সাধবো না, তবে মনে রাখবেন মন বলে ওদের কিছু নেই জামাই বাবু। ভুলে যাস না প্রবীর, ওদের সোসাইটি আর আমাদের সোসাইটির মধ্যে ফারাক কিন্তু অনেক অনেক বেশি। আরে ননসেন্স তুই কথা শুনে যদি তুই পথ চালিস তাহলে তোর খবরে অশেষ দুঃখ আছে ভাই, অশেষ দুঃখ। তবুও মিথ্যার রাজত্বে মিথ্যা করে পাওয়া সুখের চেয়ে সত্যের জগতে সত্যিকারে পাওয়া দুঃখ অনেক ভালো রে দিদি, অনেক ভালো, অনেক অনেক। হাসি বন্ধ করে উত্তর দাও, তুমি কি আমার বোনকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছো? যে আমার আদর্শের সঙ্গে নিজেকে কোনোদিন জড়াতে চায়নি, যার স্ত্রী হওয়ার ন্যূনতম যোগ্যতা নেই, তাকে ফেরাবার কোনো প্রশ্নই আসে না।
কি বললে কি বললে তুমি? সামান্য একটা গাইয়া লেখক হয়ে আমার দ্বারা প্রতিষ্ঠিত হয়ে আমারই বাড়িতে এসে আমার বোনকে তুমি অপমান করতে চাইছো? বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে। কিন্তু খালি হাতে তো এখান থেকে যাব না। আমার বোন আর কোনোদিন তোমার সঙ্গে যাবে না। কি করে ভাবলেন ওর জন্য বাড়িতে আমি হাপিত্তেস করে বসে থাকবো? আকাশ, আদর্শমান আকাশ যে অনেক বড়, তাই সেই ওই দাগ কোনোদিন গ্রাহ্যই করবে না। ও আদর্শ নিয়ে বড্ড অহংকার, তাই না? আদর্শবান হলে বুঝবেন আমাদের ওই অহংকার লেখকের একমাত্র অলংকার। ভেবো না তোমার এই অহংকারের লোভে পড়ে এই সুন্দরী কুয়েলি তোমার ঘরণী হবে। আপনাদের মতো রমণীদের বাড়ির শোকেসে পুতুল সাজিয়ে রাখা যায়, কখনো ঘরণী করা যায় না। তাহলে তুমি এখানে এসেছো কেন? আমার রেখে যাওয়া লেখাগুলো ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। ওগুলো তুমি কোনোদিন ফেরত পাবে না স্কাউন্ড্রেল। স্কাউন্ড্রেল লেখকরাই পারে কলমের সাহায্যে আপনাদের মতো দেশদ্রোহীদের দুঃস্বপ্নকে ছিন্ন ভিন্ন করে দিতে। কিন্তু সেই সুযোগ যে তুমি পাবে না আকাশ, কারণ আমার দাদা এমএলএ হওয়ার পর তোমার মতো পিঁপড়েকে পায়ে দিবে মারতে সময় নেবে মাত্র 5 সেকেন্ড। হাসছে কেন? ও হাসছে না। আকাশ বেরাচ্ছে। আরে একটু চপ্পর খবর, একেবারে শোনায় শোনাগা। আরে আপনার দাদা এমএলএ হবেন, তারপর হবেন মন্ত্রী, আপনাকে প্রাইভেট সেক্রেটারি। দয়া করে আকাশের ঠিকানাটা আপনারা আমাকে বলবেন। উনি আপনার কে হন? উনি আমার জামাই বাবু। ও আপনি তাহলে কোহেলির ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা আমার দিদিকে চেনেন? তোমার পাগলি দিদি তো আমার দুঃসম্পর্কে দুটো ভাইয়ের বউ। কি বললেন? আমার দিদি পাগলি? আমি নিজের চোখে দেখে এসেছি। আকাশকে খুলতে ধরে জামা কাপড় ছেড়ে কুচু 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 করে দিচ্ছে। আমার দিদিকে দেখতে কেমন দয়া করে একটু বলবেন? অপরূপ সুন্দরী, গা ভর্তি সোনার গহনা, কপালে এত বড় সিঁদুরের টিপ, সিঁদুরে সিঁদুর জাল 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 করছে। কি ব্যাপার বলুন তো দাদা? আমারও তো কেমন সন্দেহ হচ্ছে। ধোঁ যখন বেরোচ্ছে তখন আগুন নিশ্চয়ই কোথাও না কোথাও লেগেছে। জামাই বাবু ঠিকানাটা নিয়ে যাবেন না? জামাই বাবু ঠিকানা নেওয়ার আগে আমি আমার দিদির কপাল ভাঙা ঠিকানাটা বাড়িতে পৌঁছে দেই। কারণ জামাই বাবুর বাড়িতে আমার দিদি যে পাগল হয়ে গেছে আমার দাদা জানে না, এমনকি আমার দিদিও জানে না। আপনার দাদা প্রখ্যাত পাবলিশার ভাবি এমএলএ শ্রীমান সুবীর মুখার্জি। সুবীর মুখার্জি যে আমার স্বামীর দোকান ঘর বুলডোজার দিয়ে ভেঙে তছনছ করে দিয়েছিল। ওর বছর আমি ভেঙে দেব। সুরের বছর কয়েক মাস আগে আমাকে হুমকি দিয়ে বলেছিল আসন্ন বিধানসভার ভোটে আমি দাঁড়াচ্ছি, ভোটটা ঠিক জায়গায় না পড়লে আমার ঘরটা হয় হাসপাতাল নয় তো শ্মশান বানিয়ে দেবে। কি বলছেন দাদা? ওই জনকুমারটা তোমাদের উন্নতির মধ্যে কাঁটা ছড়িয়ে তোমাদের ঘর বাঁধার স্বপ্নটাকে একেবারে ভেঙে তছনছ করে দিয়েছে। দাদা ওই রাঘব বল থেকে আমি এমন মার কাটারি মার মারব যা দেখে সবাই হরিনাম সংকীর্তনে দলে নাম লেখাবে, আর আমার সঙ্গে গলা মিলিয়ে সবাই বলবে হরি বল হরি বল হরি বল হরি 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 বল মাল্লা হরি হরি বল মাল্লা হরি হরি বল।
পাগল হয়ে গেছে রাজেশ। রাজেশের সন্ধানী চোখ দুটো সামনের শান বাঁধানো ঘাটে কেন কেন স্নান সেরে ঘাটের সিঁড়ি বেয়ে উঠে আসছে গায়ের ডাগর মেয়ে পদ্ম। হাউ লাভলি। তারপর তার ভিজে কাপড় ভেদ করে সুডল স্তনযুগল হাত ছানি দিয়ে ডাকছে রাজেশকে। কি হলো? আরে আরে তুমি থামলে কেন? তারপরে কি লিখেছে পড়ো। আরে শোনো শোনো, আকাশ ব্যানার্জি সবাইকে বলে বেড়াচ্ছে তুমি নাকি পাগল হয়ে গেছো। ওই জানোয়ারটা সকালের কাছে ধোয়া তুলসী পাতা হওয়ার অপচেষ্টা করছে, কিন্তু আমার দাদা ওকে নরকের শেষ ধাপে নামিয়ে দেবে। তাহলে সুবীর মুখার্জিকে পার্টি ইলেকশনে নমিনেশন ফাইল করতে দেবে না। কারণ আকাশ ব্যানার্জি তো তার লেখায় গণ্যমান্য পার্টি লিডার সহ প্রশাসনের মন্ত্রী আমলাদের পথে বসিয়ে দিয়েছে। আইপিএস অফিসার সহ বিডিও এসডিওদের অধঃপতনের ইতিহাস তুলে ধরেছে তার জনতার রায় উপন্যাসে। তুমি কি অসফলতার গুণাগের তলায় ফিরিয়ে দেওয়ার জন্য এখানে আশ্রয় নিয়েছো? আরে এতে তো তোমার খুশি হওয়া উচিত। কেন? আপনার হলো আকাশ ব্যানার্জি তো তোমার বর। তোমার বর? বর না ছাইও একটা বর। ওই অসভ্য নোংরাটার কথা বাদ দিয়ে লুক এট মি, তাকিয়ে দেখো আমার দিকে, দেখো। ওয়াও, তুমি তোমাকে পাগল করে দিয়েছো কুহেলি। আচ্ছা, তোমার শরীর, তোমার উগ্র যৌবন, তোমার দুষ্টু মিষ্টি হাসি তো আমার অশ্লীল সাহিত্য রচনার প্রেরণা মাই ডার্লিং। আমি জেগে জেগে দুঃস্বপ্ন দেখছি না তো? নো নো শার্টেন দুঃস্বপ্ন তুমি দেখছো না, তবে দুঃস্বপ্ন দেখছে জানোয়ারটা যে আমাকে সকলের সামনে পাগল প্রতিপন্ন করছে। পাগল হে আমার বিলাভেট সিস্টার কুহেলিকে পাগল প্রতিপন্ন করতে চাইছে। হুই ঝি গেছে সাইডিয়ার আকাশ ব্যানার্জি। ও ইয়েস ইয়েস, কথাটা আমার কানে এসেছে। হ্যাঁ, কথাটা আমার কানে এসেছে। ওই স্কাউন্ডারটাকে আরো উচিত শিক্ষা দেব। ওর এমন হাল করবো যে ভাঙা অ্যালুমিনিয়ামের ডিশ হাতে নিয়ে ওই কলকাতা রাজপথে ভিক্ষে চেয়ে বেড়াবে ভিক্ষে। কিন্তু ও যেভাবে স্ক্যান্ডাল ছড়াতে উঠে পড়ে লেগেছে তাতে সময় হলে ওর ডানাটা আমি ছেঁটে দেব। যে ভোকাল কর দিয়ে ওর আওয়াজ বেরোয় সেই ভোকাল করটা ছিঁড়ে এনে আমি আমার দামে জুতোর লেস বানাবো লেস। আর যে হাতে কলম ধরে সে হাত রেখে আমি। অসহনীয় মানসিক নির্যাতনে অসহায় হয়ে পড়েছে সুন্দরী মেয়েটা। কোনো পথই সে খুঁজে পাচ্ছে না। কি করে পাবে? তার স্বামী রক্ষণশীল লেখক পরনারীর প্রতি আকৃষ্ট হয়ে নিজের স্ত্রীকে পাগল প্রতিপন্ন করতে চাইছে। মেয়েটি পায়ে ধরে, তবুও পাষাণ হৃদয় গলেনি। বাহ, দারুণ! ঠিক এইভাবে লেখকের চরিত্রটাকে লোকসভা জুলানো করে দাও। জনে জনে প্রচার করে দিতে হবে ওই আদর্শবাদী রক্ষণশীল লেখক চোর, চরিত্রহীন, ধাপ্পাবাজ। যেমন আপনাদের আজ সবাই বলছে চোর, তোলাবাজ, ধর্ষণকারী, পুলিশকে বলছে দলদাস, নেতাদের লক্ষ্য করে সাধারণ নাগরিক চিৎকার করে মুখের ওপর বলছে ধাপ্পাবাজ। লুটেরা যারা শিক্ষাকে চুরি করছে, টাকা লুট করছে, যারা বেকার যুব সমাজকে আত্মহননের পথ বেছে নিতে বাধ্য করছে, তাদের কি ব্যাপার অনির্বাণ, তুমি আজ এমন বেসুরো গাইছো কেন? লক্ষ লক্ষ টাকা তোমার পেছনে খরচ করছি কি ওই জ্বালাময়ী ভাষণ শোনার জন্য? না স্যার, যে কথাগুলো আকাশ ব্যানার্জির জনতার রায় বইয়ে লেখা হয়েছিল আমি তার প্যারালাল লেখা লিখে ওই লেখাটাকে প্রোটেস্ট করছি স্যার। তার মানে আমি বলতে চাইছি যে চোর, চরিত্রহীন, ধাপ্পাবাজ লেখক যা লেখে তা কোনোদিন জনসমাজের স্বীকৃতি পেতে পারে না। ও ইয়েস, তাই তার লেখা আম জনতার কাছে কখনোই গ্রহণযোগ্য নয়। লেখাটা ফেক। তুমি এই লোকটাকে সুনামের সাততলা থেকে বদনামের নর্দমায় নামিয়ে দাও। ওকে বদ্ধ পাগল প্রতিপন্ন করে ওর কাঁধে ঝুলিয়ে দাও ভিক্ষের ঝুলি। কারণ ওই আকাশ ব্যানার্জির লেখা বইটা আপনার গলায় ফাঁস হয়ে গেছে, তাই তো? ঠিক তাই। কিন্তু একটা হিসেব আমি কিছুতেই মেলাতে পারছি না স্যার। বইটা তো আপনার প্রকাশনা সংস্থায় ছাপা হয়েছিল, তাহলে ছাপানোর আগে পাণ্ডুলিপি বা খসড়া আপনি কি পড়ে দেখেননি? হ্যাঁ, অনেকবার যখন আমি পাণ্ডুলিপি বা খসড়াটা পড়ে দেখি তখন আমি বিরোধী দলের দলনেতা ছিলাম, আর এখন আমি দল পরিবর্তন করে শাসক দলের পতাকা হাতে তুলে নিয়েছি। তবে একটা শর্ত করে যে আগামী বিধানসভা নির্বাচনে টিকিট আমাকে দিতেই হবে। আর বিরোধী দলনেতাকে হাতে পেয়ে ওরা রাজিও হয়ে যায়। কিন্তু বাদশা দিল ওই জনতার রায় বইটি। আর ওই বইটা ছাপানোর একটাই উদ্দেশ্য ছিল ওই শাসক দলকে বিপাকে ফেলা আর বিরোধীদের লাগাতার বিরোধিতায় চাপ সৃষ্টি করে সরকারকে ক্ষমতাচ্যুত করা। এক্স্যাক্টলি সো। আর সেই জন্য তো তোমাকে লেখক হিসেবে এখানে নিয়ে আসা।
এমন লেখা লেখো যাতে ওই আদর্শবাদী লেখককে জনসম্মুখে চোর বলে প্রমাণিত করা যায়। 1 মিনিট স্যার, 1 মিনিট, আমি নোটটা করে নি। 1 নম্বর, পথের ভিখারি, কাঁধে ভিক্ষের ঝুলি। নেক্সট। ওকে, ওর ফ্যামিলিকে ঠক জচ্চর প্রমাণ করতে হবে। আর ওই আদর্শবাদী লেখকের কোনো জন্মের পরিচয় থাকবে না। জনতা জানবে ও একটা জারজ সন্তান। ওর মান সম্মান সব ধুলায় মিশিয়ে দিতে হবে। এমনকি ওর কলম ধরা হাত রাখে কবজি থেকে নামিয়ে দিতে হবে। না স্যার, না, প্লিজ ম্যাডাম, এতটা নিষ্ঠুর আপনারা হবেন না। আমরা তার চরিত্রে কালি মাখাতে পারি, তার কাঁধে ভিক্ষের ঝুলি তুলি দিতে পারি, তার বই যাতে কোনো প্রেস থেকে ছাপা না হয় তার ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু লেখকের কলম ধরা হাতটা কেটে নিয়ে অমানুষ সাজতে পারি না স্যার, অমানুষ সাজতে পারি। অনির্বাণ একজন ফুটবল খেলোয়াড়ের পা বা কোনো চিত্রকার কিংবা লেখকের হাত কাটা গেলে তার জীবনটাই মরুভূমির হাহাকার হয়ে যায় স্যার, হাহাকার হয়ে যায়। দাদা বলো। আমার আলমারির ভেতরে রাখা অনির্বাণের সঙ্গে যে চুক্তি হয়েছিল ওই চুক্তিপত্রটা নিয়ে আয়। না, চুক্তিপত্রের প্রতিটি হিসেব আমার স্মরণে আছে স্যার। শুধু তাই নয়, আপনি যে আমার কানে কানে ভয়ঙ্কর শব্দগুলো বলেছিলেন তাও আমার স্মরণে আছে। আমার বাবার অকাল মৃত্যু আমি চাই না স্যার। তাই আপনাদের মতের সঙ্গে আমি একমত। আপনারা যা যা করতে বলবেন আমি তাই করব স্যার, তাই করব। ওই লেখক আকাশ ব্যানার্জির ডান হাতের আঙুলগুলো কেটে দিতে হবে। অনির্বাণ, কিছু বলো। অনির্বাণ, ওই আকাশ ব্যানার্জি ম্যাডামকে যে মুখ দিয়ে পাগল বলেছে ওই মুখটা অ্যাসিড বাল মেরে পুড়িয়ে দিতে হবে। हाथ का अंगली और मुंह में एसिड बाल मारने की कोई जरूरत नहीं है। वो आकार बयान जी को जाने खत्म करिए दी। लेकिन वो काम हमार तरह होवे ना, वो काम अपनादे करते हो। आप भी माफ कीजिए साहब। আচ্ছা গঞ্জালেস, তোর মেয়েটার ক্যান্সার হয়েছিল না? কেমন আছে রে? ভালো আছে সাহেব, বহুত ভালো আছে, সব আপনার মেহরবানি। তো মেহরবানি করে আমার কাজটা করে দে, আমি ভীষণ খুশি হব। नहीं साहब नहीं, ইমান খতরনাক কাম আমি আর না করবে। তাহলে তোর লড়কির কপালে সস্নেহে আমি একটা বুলেটের চিহ্ন এঁকে দেব। वो हमारे एक लेती पैरी पुरानी का जना भोले भला रे किया छे उर जान अपने लिबेटा साहब, उर जान अपने लिबेटा। তাহলে পা থেকে হাতটা সরিয়ে এই রিভলভারটা ধর নে। অনির্বাণ ভাইয়া দে। এই নে তোর কাজের মজুরি 50,000 টাকা দাও। এবার মেজাজটা ফুরফুরে করতে গলায় ঢেলে নে এই অমৃত।
জানিস বোন, আজকাল স্কুল পড়ুয়া বাচ্চারা আর কানামাছি খেলে না, হাডুডু খেলে না, মেয়েরা খেলার পুতুল নিয়ে আর বর বউ খেলা খেলতে চায় না। রামায়ণ, মহাভারত আর বিভিন্ন রচনা বলি আজ উই পোকার গর্ভে। এ যে কি কষ্ট রে বোন, এ যে কি কষ্ট। কষ্ট পেও না দাদা, কষ্ট পেও না। আমরা কোন পথ ধরে এগিয়ে চলেছি জানিস বোন? আজকাল আমার লেখা প্রকাশকরা ছাপতে ভয় পায়। কিন্তু ভুলে যেও না দাদা, তোমার লেখা জনতার রায় জনসমাজে আলোড়ন তুলে দিয়েছে। আমি তো সত্য ঘটনাগুলোই লিখেছি রে বোন। চোখের সামনে দেখা আমফান ঝড় নিয়ে কি দুর্নীতি হয়েছিল তার সবিস্তারে লিখেছি। লিখেছি বুলবুলের ক্ষয়ক্ষতির টাকা সহ ইয়াসের ত্রাণ সামগ্রী কিভাবে লুট করা হয়েছিল, সেচ দপ্তর কি পরিমাণে কাটমানি খাওয়ার আতুর ঘরে পরিণত হয়েছিল। রাত জেগে লিখেছি লকডাউনের নাকাল অবস্থার বিবরণ। ভ্যাকসিনের অপ্রতুলতা নিয়েও তুলে ধরেছি। সম্প্রতি ঘটে যাওয়া আর্জি করে লেডি ডক্টর তিলোত্তমার মর্মান্তিক বিবরণ তুলে ধরেছে। অনলাইনে শিক্ষাদান সহ ভবিষ্যতের ডাক্তার তৈরির ব্যবস্থা দেখে আমি তো শিউরে উঠেছি রে বোন। ওরে বোন, কোনদিন ভাবতে পারিনি সর্বভারতীয় নিট ও নেট পরীক্ষায় সাদা খাতা জমা দিয়ে 32 থেকে 40 লক্ষ টাকার বিনিময়ে ভবিষ্যতের ডাক্তার তৈরি হচ্ছে। এইসব ডাক্তাররা আমাদের কি চিকিৎসা করবে? এই ঘরে তো আমাদের জীবনটাই চলে যাবে। আর এই সব কিছু সম্ভব হয়েছে প্রশাসনের কিছু লোভী অসৎ কর্মকর্তাদের অশুভ যোগ সাজছে। আর এই সমূহ তথ্য তুলে ধরেছি আমার জনতার রায় বইটিতে। বই বিক্রি কোটি কোটি টাকা মুঠাম্ফান উঠেছে তোমার ওই বইয়ের প্রকাশক, অথচ আমার গায়ে নর্দমার কাদা ছিটিয়ে আমার লেখাকে স্তব্ধ করে দিতে চাইছে ওই সুবীর মুখার্জি। তুমি লেখা থামিয়ে দিও না দাদা, তুমি লেখা থামিয়ে দিও না। দুঃখের দিন যত দীর্ঘই হোক না কেন, একদিন না একদিন তার অবসান হবে। তোর কথা শুনে আবার তো শক্ত পায়ে দাঁড়াতে ইচ্ছে করছে রে বোন। করবে না মানে? কার দাদা দেখতে হবে না? এই রিনির দাদা, প্রখ্যাত সাহিত্যিক আকাশ ব্যানার্জি। আচ্ছা দাদা, এবার তাহলে হয়ে যাক একটা নচিকেতার জীবনমুখী গান। বসতি আমার উঠবে গড়ে আকাশ আলোয় উঠবে ভোরে জীর্ণ মতবাদ সহ ইতিহাস হবে পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। বসতি আমার উঠবে গড়ে আকাশ আলোয় উঠবে ভোরে জীর্ণ মতবাদ সহ ইতিহাস হবে পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় উঠে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার তাহলে এবার লেখা শুরু করো দাদা। আমি ভিতরে গিয়ে বৌদিকে বলছি একটা কড়া করে চা বানিয়ে দিতে। ধরো, তাড়াতাড়ি শুরু করো লেখা। আবার মন্দিরে আসবে, আবার মন্দিরে আসবে, ভালো ভালো কথা বলবে, আমার শরীরে মনে যন্ত্রণা বাড়বে। কিন্তু কিন্তু ও তো আমার ভালো চায়, ও আমার অসময়ের বন্ধু, আমার মায়ের মুখে হাসি ফুটিয়েছে। কিন্তু ওকে তো এক চোখের জল বিদায় সম্ভাষণ জানাতে হবে। এই যে আমার কি কষ্ট, এই যে আমার কি যন্ত্রণা, কাকে বলবো, কে বুঝবে আমার এই কষ্টের ভাষা? তোমার কষ্টের কথা কি আমায় বলা চায় না বন্ধু? আমার বুকের ভেতর ঘুমিয়ে থাকা স্বপ্নের সেই পাখিটা
কি মিষ্টি সুরে গান গাইছে। বন্দিরা আমাকে নিয়ে স্বপ্নের জাল বুনে চলেছে। কখনো কি ভেবেছিলাম স্বামী শাশুড়ি ননদ সংসার নামের শব্দগুলো আমার স্বপ্নের বাগানে সুগন্ধি ফুল ফোটাবে। আমার অন্তরে ওর মনের খবর আমি বুঝতে পেরেছি। দূর থেকে ওর বই লেখা দেখে আমি মুগ্ধ হয়েছি। না 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 না, এই বাঁধনা রাখা যাবে না, যেমন করেই হোক বাঁধন ছিঁড়ে ফেলতেই হবে। তাহলে কি মিথ্যে হয়ে যাবে আমার এই শাখা সিঁদুর আমার এই ভালোবাসা? হতে পারে না, হয় না, কিছুতেই সম্ভব নয়। কি সুন্দর মনোরম দৃশ্য, দুজনের মুখে একই কথা। আরে 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 অয়নদা যে আকাশ কোয়েলি, শোনো আমার জ্ঞাতি দাদাকে প্রণাম করো। আপনার ভাইয়ের মুখে আপনার অনেক কথা শুনেছি দাদা। তোমার চোখে জল থেকে মনে হচ্ছে আকাশের পাশে রাত জেগে জেগে ঠান্ডা লাগিয়েছো, তাই তো? আসলে ও রাত থেকে বই লিখে তো মাঝে মধ্যে ওর একটু গরম চা করতেই হবে বৌমা, কারণ মহান কিছু সৃষ্টি করতে গেলে নারী পুরুষ উভয়কে তো সমানভাবে দায়িত্ব পালন করতে হয়। তাই তো কবি নজরুল ইসলাম লিখেছেন, এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এ বিশ্বে যত ফুটি আছে ফুল, ফলি আছে যত ফল, নারী দিল তাকে রূপ রস মধু গন্ধে সুনির্মল। তাজমহলের পাথরে দেখেছো, দেখিয়াছো তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে সাজা হয়। বৌমা 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 আকাশ, বৌমার কথার মধ্যে যেন একটা অভুক্ত যন্ত্রণা, যা তুমি পাগল বলে চাপা দিতে চাইছো, যেমন আমি চাপা দিতে চাইছি আমার বেকারত্বের জ্বালা। মাসের পর মাস আমি ইন্টারভিউ দিয়ে গেছি, যার নেটফল শুধু শূন্য। গান্ধী মূর্তির পাদদেশে হাজার হাজার চাকরির পরীক্ষায় পাস করা বেকার যুবক যুবতীরা ধর্নায় আর অনশন মঞ্চে বসে আছে, আর তুমি তো সেই জন্য আমি ঠিক করেছি এবার আমি রক্তের হোলি খেলবো ওই নেতা মন্ত্রী আমলাদের বিরুদ্ধে। দাদা না, আইন হাতে তুলে নিও না দাদা, এই অন্যায়। কোনটা নেয়? সারা জীবন আমি বেকারত্বের জ্বালা বই বাড়াবো, সেটা তুই ন্যায় বলছিস? আমি তা বলছি না দাদা, আমি বলছি আমি তোর কোনো কথা শুনবো না। তাই আমি ঠিক করেছি আমি সমাজ বিরোধীদের খাতায় নাম লেখাবো। কি বলছো দাদা? তাতে আমি অনেক সুখ পাবো। না দাদা না, ওটা সঠিক পথ নয় দাদা। অনেক সুখ পাবো দাদা, ওটা সঠিক পথ নয় দাদা। দাদা শোনো, আমার কথাটা শোনো দাদা, মাথা ঠান্ডা করো দাদা, যেও না দাদা। অয়নদা শেষ পর্যন্ত পাগল হয়ে যাবে। না 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 না, অয়নদা ভীষণ ভালো মানুষ, সাহিত্যানুরাগী। আমি নিজেই যন্ত্রণার প্রলেপ করছি, এদিকে জ্ঞাতি দাদা বেকারত্বের জ্বালা বুকে সহ্য করতে না পেরে পাগলের মতো আচরণ করছে। আমি যে কি করি, আমি যে কি করি, আমি কি করি মানে? তুমি এখন লিখতে বসবে। জানো বন্ধু, আমি একটা সমস্যায় পড়েছি। তা বেশ তো, সমস্যার কথা খুলে বলো, সমাধান নিশ্চয়ই বেরোবে। তারপর মাথা ঠান্ডা করে তুমি লিখতে বসবে। জানো বন্ধু, ছোটবেলা থেকে আমি মা ছাড়া কিছুই বুঝিনি। ছোটবেলা থেকে মায়ের আঁচলের তলায় আমি বড় হয়েছি। ছোটবেলায় ভাবতাম আমার মা কোনোদিন মরবে না। বড় হয়ে বুঝলাম জাগতিক নিয়মে আমার মাকে তো একদিন না একদিন চলে যেতেই হবে। তখন আমার কি হবে? কে আঁচল দিয়ে মুখটা মুছিয়ে দেবে? কে আমার সাহিত্য সৃষ্টিতে প্রেরণা যোগাবে? কে আমার দুঃখ কষ্টে শেয়ার হবে? বাবা আজ বেশ কয়েক বছর হলো নিরুদ্দেশ। কোনোদিন আসবে বা আদৌ ফিরে আসবে কিনা আমি বলতে পারবো না। লেখার ফাঁকে ফাঁকে বহু তীর্থক্ষেত্র আশ্রমে খুঁজে বেরিয়েছি, বাবার কোনো হদিশ আমি পাইনি। এবার বলো, এবার তুমিই বলো, মাকে তো একদিন না একদিন চোখের জলে বিদায় সম্ভাষণ জানাতে হবে। স্ত্রী থেকেও নেই, বোনটা পড়াশুনো শেষ করে পরের ঘরে চলে যাবে, চারিদিকে শত্রুরা ফাঁক পেতে রয়েছে। আশেপাশের মানুষজন, আত্মীয় স্বজন, আমি বড় লেখক হয়েছি শুনে তাদের বুকে হাতুড়ির আঘাত ফেলেছে। এবার তুমিই বলো, কে আমার আপন? কার পরামর্শ নিয়ে আগামী দিনের পথ চলবো? কে আমার সাহিত্য সৃষ্টিতে প্রেরণা যোগাবে? আমার দুঃখ কষ্টের শেয়ার হবে? কার কাছে দুটো মনের কথা শেয়ার করবো? বলো বলো বন্ধু, বলো। তুমি তো বন্ধু, বিপদের বন্ধু। বিপদের বন্ধুই তো প্রকৃত বন্ধু। একদিন সেই বন্ধুকেও তো চোখের জলে বিদায় সম্ভাষণ জানাতে হবে। একদিন সেই বন্ধুই তো সময় ফুরলে তার আপন আলোয় ফিরে যাবে। তখন আমার কি হবে বন্ধু? আমার
কি হবে? আমি তো সেই শূন্যেই রয়ে গেলাম বন্ধু, আমি তো সেই শূন্যেই রয়ে গেলাম, আমি তো সেই শূন্যেই রয়ে গেলাম বন্ধু, আমি তো সেই শূন্যেই রয়ে গেলাম, আমি তো সেই শূন্যেই রয়ে গেলাম বন্ধু, আমি তো সেই শূন্যেই রয়ে এ মা, সাহিদ থেকে চোখে জল। সত্যি তুমি একটা বোকা বোকা বোকা। ঠিকই বলেছ বন্ধু, এ পৃথিবীতে অনেক বোকা জন্মায় যারা স্বার্থের চেয়ে বড় মনে করে স্বপ্নকে, অর্থের চেয়ে বেশি গুরুত্ব দেয় হৃদয়কে, আর দেহের চেয়ে বেশি গুরুত্ব দেয় প্রেমকে। আর আমি শ্রদ্ধা করি তোমার লেখাকে। লিখতে বসো, আমি সন্ধ্যে দিয়ে এক্ষুনি আসছি। কিন্তু কোনখান পর্যন্ত যে লিখেছিলাম, কোনখান পর্যন্ত? কেউ প্রতিবাদ করলে প্রকাশ্য রাজপথে পড়ে থাকে তার রক্তার তলা। ঠিক ঠিক, খুনিদের কাঁধে চড়ে, খুনিদের কাঁধে চড়ে সেই লাশ আসে রাজনৈতিক জনসভায়। লাশের ভাগ্যে চটে ফুল, চন্দন, মালা ও ধূপ। নেতাদের কুম্ভীরাশ্রু সহ লাশের পরিবারের ভাগ্যে জোটে দুঃখ, দুর্দশা ও 2,05,00,000 টাকার প্রতিশ্রুতি। লজ্জা, লজ্জা, এ ভারতবর্ষের স্বাধীনতার লজ্জা। আর আমি লিখতে পারছি না, আর আমি লিখতে পারছি না, আর আমার লিখতে ইচ্ছে করছে না, আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে। আপনার সাহিত্য পূজার অঙ্গনে এক দেবী মূর্তি দেখছি। তুমি যা দেখছো তা ঠিক নয় ভাই, ওর আসল পরিচয় তুমি জানো না ভাই। জানতেও চাই না। উনি আমার পূজনীয়া, আমার দিদি। দেবীর মতো দিদির কাছ থেকে একটা বড় ভৈবানী শুনতে প্রাণ যে বড় আকুলি বিকুলি করে। বলো বলো না দিদি, বলো ভাই। দিদি, তোর এই দিদি কিন্তু সত্যি সত্যি একজন দেহপাশারিণী। আমার মতো
ভাইয়ের কাছে তুমি মাতৃস্বরূপিণী। আজকে যেটা ভালো হয়তো কালকে ভালো নয়, আজকে যেটা জীবন মানে জীবন নমস্কার। পৃথিবীর তাপমাত্রা ক্রমশই বাড়ছে, তার বড় কারণ আমরা প্রয়োজনের বাইরে বৃক্ষচ্ছেদন করছি। তাই কঠিন উষ্ণায়ন থেকে বাঁচতে অবশ্যই বৃক্ষরোপণ করুন। আপনাদেরকে করজোড়ে অনুরোধ করছি, ফাঁকা জায়গা দেখলে গাছ লাগান, বৃক্ষরোপণ করুন। আগামী প্রজন্মকে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে সাহায্যের হাত বাড়িয়ে দিন। শুধু বৃক্ষচ্ছেদনেই মেতে উঠবেন না, খুব প্রয়োজন না হলে গাছ কাটবেন না। কেউ কাটলে প্রতিবাদ করে গর্জে উঠুন। দৈনন্দিন জীবনে চলাফেরার মধ্যে গাছ লাগানোর কর্মযজ্ঞে সবাইকে উদ্বুদ্ধ করুন। আপনি নিজে বাঁচুন, অপরকে বাঁচার সুযোগ করে দিন। আমরা সবাই লোকনাথ অপেরার পক্ষ থেকে ঘোষণা করছি, আপনাদের পাশে থেকে সর্বতভাবে সাহায্য করব। উত্তর শরীরের কাছে একটা স্বস্তির বাতাবরণ তৈরি করতে গাছ লাগান। আমরা যেন কখনোই ভুলে না যাই, একটি গাছ একটি প্রাণ। গাছ লাগান, প্রাণ বাঁচান। গাছ লাগান, প্রাণ বাঁচান। গাছ লাগান, প্রাণ বাঁচান। চালিয়ে যাবো, চালিয়ে পুড়ে ছাই করে দেবো। इतना बार आपको माना किया ना कि ये बात आप मत बनिए। अरे अब तो बहुत पढ़ा लिखा जना आदमी है। শিক্ষা শিক্ষা আমাকে কি দিয়েছে? শিক্ষা আমার মাথায় বোঝা চেপে দিয়ে আমার এই মেরুদণ্ডটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। তাই আমি ঠিক করেছি ওই সমাজ বিরোধীদের খাতায় নাম লেখাবো। तो ठीक है, अब चलिए मुखर्जी साहब का पास चलिए। চলিয়ে এইভাবে অন্ধকার জগতের দিকে পা বাড়াচ্ছে বেকার যুবক যুবতীরা। আর ওদিকে তাকিয়ে দেখুন, খেতে না পাওয়া এক গৃহবধূর কাতর আবেদন। আমাদের বাঁচাতে আপনি একটা চাকরি ব্যবস্থা করে দেন দাদা। कोशिश करें। না দাদা, চেষ্টা নয়, আমার বিশ্বাস আমি আমার স্বামীকে কুপথ থেকে ফিরিয়ে আনবো। দয়া করে আপনি একটা চাকরি ব্যবস্থা করে দেন দাদা। দয়া করে আপনি একটা চাকরি ব্যবস্থা করে দেন, একটা চাকরি ব্যবস্থা করে দেন। এইভাবে সহায় সম্বলহীনা নারীরা এক শ্রেণীর মানুষের কাছে হাত জোর করে দাঁড়ায়। আবার সেই হাত জোড় নোংরা টাকার আওয়াজে আস্তে আস্তে খুলে যায়। এতক্ষণ আপনারা যা দেখলেন বা শুনলেন সবই আমার জামাই বাবু আকাশ ব্যানার্জির নতুন উপন্যাসের লেখা। তিনি আরো লিখেছেন, এমনি করে অসহায় যুবতী মেয়েদের চাকরির লোভ দেখিয়ে